ভাইয়া আপনি এখন একটু বলতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উম, আপনি এখন একটু বলতে মানে এটা বলেন যে আমাদের কিভাবে লাইক সব ক্লাসগুলো প্ল্যান করা হয়েছে বা কিরকম করবেন এটা নিয়ে। আচ্ছা, তো বেসিক্যালি তোমাদের হচ্ছে শুরুতে আমি সেকেন্ড পেপার দিয়ে স্টার্ট করব। সেকেন্ড পেপার ফিনিশ করে এরপরে হচ্ছে আমরা ফার্স্ট পেপার স্টার্ট করব, এইভাবে একটা প্ল্যান করছি। আরেকটা প্ল্যান হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে আমার কাছে হচ্ছে ইয়ে করতেছো, সেকেন্ড পেপার পড়তেছো, 27 ব্যাচের সাথে তোমরা ফার্স্ট ইয়ারটাও কন্টিনিউ করতে পারবা। তাহলে হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের ম্যাথ গুলাও কভার হয়ে যাবে। ঠিক আছে, আর ফার্স্ট পেপারের সাথে কন্টিনিউ যদি করতে না পারো, ইন দ্যাট কেস আমি এই ব্যাচের মধ্যে তোমাদেরকে সবগুলো কমপ্লিট করে দিব। ঠিক আছে। ভাইয়া তাহলে যদি আমরা মানে 27 ব্যাচের সাথে স্টার্ট করে ওখানে কি আলাদাভাবে আমাদের পে করতে হবে বা এরকম আলাদা কিছু? করে কোনো পে করতে হবে না। আচ্ছা ঠিক আছে। তো কলম গুলা ঠিক করে নিই। আচ্ছা, সো কনিক, আমরা আমাদের পরিচিত অনেকগুলা জিওমেট্রিক্যাল শেপ জানি না? বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, স্ট্রেট লাইন হইতে পারে, রাইট? সো কনিক জিনিসটা আসলে কি? এই পৃথিবীতে যত ধরনের পসিবল জিওমেট্রিক্যাল শেপ রয়েছে সবগুলা মিলাই হচ্ছে কি কনিক। তো একটু লিখে ফেলো, এই পৃথিবীতে যত ধরনের পসিবল জিওমেট্রিক্যাল শেপ আছে, ঠিক আছে, এগুলাই হচ্ছে কনিক। আচ্ছা, তো শুরুতে আমি হচ্ছে তোমাদেরকে একদম স্টার্ট করব বৃত্ত দিয়ে। ধরো বৃত্ত, এটা ধরো একটা বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধরো একটা বৃত্ত। এখন এই বৃত্তের যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে আমরা কনিকের ভাষায় যদি বলি, এই কেন্দ্রটার নাম হবে হচ্ছে কি উপকেন্দ্র। উপকেন্দ্র। আচ্ছা, তো এখন যে বিষয়টা বোঝার আছে সেটা হইলো, আমরা কার্ভেচার কি শিখছি? কার্ভেচার কি জানি? কার্ভেচার মানে কি? কেউ কি না জানো ভাই, কার্ভেচার? না ভাই, আইডিয়া নাই। কার্ভেচার হচ্ছে একটা জিওমেট্রিক্যাল শেপের প্রত্যেকটা বিন্দুতে ঘুরে যাওয়ার যে প্রবণতা, সেটাই হলো কি কার্ভেচার। ঠিক আছে, একটা জিওমেট্রিক্যাল শেপের প্রত্যেকটা বিন্দুতে ঘুরে যাওয়ার প্রবণতাটাই হচ্ছে কি কার্ভেচার। এখন দেখো, এখন কথা হচ্ছে এই বৃত্তের কার্ভেচার দেখো, বৃত্তের এই পয়েন্টটার পরের পয়েন্টটা দেখো তো, এটা কি স্ট্রেট লাইন হচ্ছে নাকি ঘুরতেছে? প্রত্যেকটা বিন্দুতে আসলে ঘুরে যাচ্ছে না? প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু স্ট্রেট লাইন গুলো কি হচ্ছে, ঘুরে যাচ্ছে। প্রত্যেকটা বিন্দুতেই স্ট্রেট লাইন গুলো ঘুরে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু তোমার বৃত্তটা কার্ভ হচ্ছে। তার মানে এইখানে বৃত্তের কার্ভেচারটা কি সবচাইতে বেশি না? বৃত্তের কার্ভেচারটা হচ্ছে সবচাইতে বেশি। এগুলো একটু লিখবো আমরা। বৃত্তের সি বেশি, সি মানে কার্ভেচার বেশি। ওকে, বৃত্তের কার্ভেচার সবচাইতে বেশি, লিখতেছি। জি ভাইয়া লিখতেছি। আচ্ছা, সবাই একটু লিখতে থাকো, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমার ওয়াকমটা আজকে একটু কাজ করতেছে না, এই কারণেই সমস্যা। ওয়াকমটা প্রপারলি ঠিক হয়ে গেলে আই থিঙ্ক তোমাদের লেখা, এই এখানে লেখাগুলো আরো ছোট হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরুর দিকে একদম কিছু বেসিক জিনিস যাই। তাহলে কার্ভেচার জিনিসটা কি? কার্ভেচার হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে ঘুরে যাওয়ার প্রবণতা। ওকে, কার্ভেচার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে ঘুরে যাওয়ার প্রবণতা। আচ্ছা, তাহলে বলো তো স্ট্রেট লাইনের কার্ভেচার কত? সরল ভাইয়া, রেখার কার্ভেচার? জিরো শূন্য হবে হওয়ার কথা। ভাইয়া। ভেরি নাই গুড, সরল রেখার কার্ভেচার হচ্ছে জিরো। শূন্য। আচ্ছা, এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লিখো উৎকেন্দ্রিকতা।
সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। তোমরা কি কেউ বলতে পারবা এই উৎকেন্দ্রিকতা জিনিসটা আসলে কি? কেউ কি বলতে পারবা? না। আচ্ছা, তো একটা ফিজিক্সে স্থিতিস্থাপকতা নাম শুনছো না? জি ভাইয়া। স্থিতিস্থাপকতা কি নাম শুনছো? জি ভাইয়া। কথা মানে আসলে কি? স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের একটা প্রপার্টি। সান্দ্রতা, সান্দ্রতাও কি একটা প্রপার্টি না? পদার্থের এক ধরনের বৈশিষ্ট্য না? বৈশিষ্ট্য। ঠিক একইভাবে উৎকেন্দ্রিকতাটাও হচ্ছে কি? উৎকেন্দ্রিকতাটাও হচ্ছে কণিকের একটা কি বৈশিষ্ট্য, কণিকের একটা প্রপার্টি। দেখো কণিকের প্রপার্টি, কণিকের প্রপার্টি। আর একটা জিনিস হচ্ছে দ্বিকাক্ষ রেখা। আমি একটা কণিকের গল্প শুরু করার আগে কিছু বেসিক জিনিস তোমাদের আইডিয়া দিয়ে রাখতেছি। আরেকটা হচ্ছে কি দ্বিকাক্ষ রেখা। সো দ্বিকাক্ষ রেখা জিনিসটা আসলে কি? দ্বিকাক্ষ রেখা জিনিসটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এটা কণিকের যত কাছে আসতে থাকবে কণিকটা ততই চাপতে থাকবে। জাস্ট এই বাণীগুলো মাথায় রেখে আমরা কণিক শুরু করব। ঠিক আছে, তাহলে লিখে রাখো দ্বিকাক্ষ রেখা। এটা কণিকের যতই কাছে আসতে থাকবে শেপটা ততই চাপতে থাকবে। কণিকের যত কাছে আসতে থাকে ততই কণিক চাপতে থাকে। মানে বৃত্ত চাপলে কি হয় বলতো? বৃত্তটা একটু যদি চাপাই দাও এরকম একটা উপবৃত্তের মতো হবে না? সবাই আমরা একটু রেসপন্স করবো, ঠিক আছে? জি ভাইয়া। আমাদের রেসপন্স জি করতে হবে। ভাইয়া। তো এই জিনিসপাতিগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আর কি অবস্থা। এইটুক কি সবাই বুঝতে পারছি? তাহলে আমরা জি দেখলাম ভাইয়া। বৃত্তের কার্ভেচার সবচেয়ে বেশি, প্রত্যেকটা পয়েন্টে ঘুরে যাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে কার্ভেচার, আর স্ট্রেট লাইনের কার্ভেচার সবচেয়ে কম। এরপরে উৎকেন্দ্রিকতা হচ্ছে কি কণিকের একটা প্রপার্টি। দ্বিকাক্ষ রেখা এটা হচ্ছে কণিকের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা তোমার রেখা, যেখানে তোমার যেটা একটা কণিকের যতই কাছে আসতে থাকবে ততই কণিকটা কি হইতে থাকবে? চাপতে থাকবে। এই পেজটা সবার কি লেখা হয়েছে ঠিকঠাক মতো? জি হ্যাঁ ভাইয়া। একটু বাকি ভাইয়া, আছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া এই সরল রেখার কি কার্ভেচার থাকবে, মানে কম হলেও থাকবে নাকি থাকবে না? কার্ভেচার মানে কি? কার্ভ মানে কি? কার্ভ মানে তো আহ, এরকম ঘূর্ণন, তাই না? হ্যাঁ। কার্ভ মানে তো ঘূর্ণন। তো যেখানে কার্ভই নাই ওখানে কার্ভেচার কেমনে থাকবে? যেখানে কার্ভ নাই ওখানে কি কার্ভেচার থাকবে? না না ভাইয়া। ভাইয়া। যেখানে কার্ভ নেই সেখানে কার্ভেচার থাকবে না। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। স্যার, দ্বিকাক্ষ রেখার বিষয়টা আমি বুঝি নাই। আচ্ছা, দ্বিকাক্ষ রেখা হচ্ছে কণিক। এই যে আমি জিনিস, এই পেজটা লিখা হলে আমি পরের পেজে যাচ্ছি। লিখা শেষ সবার? হ্যাঁ ভাইয়া লেখা শেষ। আচ্ছা, জি ভাইয়া, লেখা তো শেষ। তো মনে করো যে আমার যে কোনো একটা শেপ আমি যদি কনসিডার করি, ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করো একটা বৃত্ত, তাই না? জি। এটা হচ্ছে ধরো একটা বৃত্ত। এখন কথা জি। হচ্ছে দেখো, এটা হচ্ছে বৃত্তের কি সেন্টার, ঠিক আছে? তো এই সেন্টারটার আমি ধরো এখানের মধ্যে দিলাম এস। ওকে, সেন্টারটার নাম এখানে দিলাম এস। তো এখন কথা হচ্ছে, এখন আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে আমি যদি যে মুছে গেল কেন? আচ্ছা দাঁড়াও। আচ্ছা তোমরা কিন্তু আইকন আর কি, আমি দাঁড়াও, তোমরা কিন্তু মুছে ফেলতেছো এগুলা, একটা মিনিট। শামিম, সবার ইয়াটা একটু অফ করে দেওয়া লাগবে। এই যে অ্যানোটেশনটা, এটা কোথায় জানি করে। আচ্ছা ভাইয়া, দিচ্ছি। বুঝছে? আচ্ছা, তো আমি যে বৃত্তটা আঁকাচ্ছিলাম এটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, তো বৃত্তের ক্ষেত্রে আসলে মনে রাখতে হবে যে দেখো, আচ্ছা আমি আগে কনিকের ডেফিনেশনে যাই। তো এখানের উপরে যে কোনো একটা বিন্দু ধরো পি। তো এস থেকে পি বিন্দুর দূরত্বটা হচ্ছে এসপি, ঠিক আছে? তো একটা কনিকের কেন্দ্র থেকে ওই কনিকের উপরস্থ কোনো একটা বিন্দু সেটা হচ্ছে এসপি। আবার ওই বিন্দু থেকে মনে করো এই পাশে একটা দ্বিকাক্ষ রেখা থাকবে যেটা হচ্ছে মনে করো এরকম।
তো এসপি বাই যে পিএম, এসপি বাই পিএম এর যে রেশিও সেটাই হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, এই উৎকেন্দ্রিকতা হচ্ছে কণিকের কেন্দ্র থেকে কণিকের উপরস্থ কোন একটা বিন্দু আর ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার যে রেশিওটা, সে রেশিওটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এখন দ্বিকাক্ষ রেখা জিনিসটা কি? দ্বিকাক্ষ রেখা হচ্ছে কণিকের সাথে সমান্তরালে থাকা এমন একটা অক্ষরেখা যেটা নির্দেশ করে একটা কণিকের শেপ কি হবে। বুঝাইতে পারছি? তাহলে দ্বিকাক্ষ রেখা কি নির্দেশ করে? দ্বিকাক্ষ রেখা নির্দেশ করে একটা কণিক জিওমেট্রিক্যালি কেমন হবে, সেটা কি বৃত্ত হবে, সেটা কি উপবৃত্ত হবে, নাকি সেটা অধিবৃত্ত হবে, নাকি সেটা স্ট্রেট লাইন হবে। বুঝতে পারছি দ্বিকাক্ষ রেখা জিনিসটা আসলে কি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা তাহলে আসি তো বৃত্তের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দ্বিকাক্ষ রেখা আর কার্ভেচারের সম্পর্কটা হচ্ছে কি পরস্পর ব্যস্তানুপাতিক। মানে যেখানে কার্ভেচার সর্বাধিক সেখানে দ্বিকাক্ষ রেখা থাকবে অসীমে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু লিখে রাখো, যেখানে কার্ভেচার সর্বাধিক, ঠিক আছে, যেখানে কার্ভেচার, তাহলে বৃত্তের কার্ভেচার সর্বাধিক না, যেখানে কার্ভেচার ম্যাক্সিমাম সেখানে দ্বিকাক্ষ রেখা কোথায় থাকবে? অসীমে থাকবে না? এগুলো হচ্ছে প্রপার্টি, এগুলো সব কণিকের প্রপার্টি, মনে রাখতে হবে। দ্বিকাক্ষ রেখা কোথায় থাকবে? অসীমে থাকবে। তাহলে বৃত্তের ক্ষেত্রে আমার দ্বিকাক্ষ রেখাটা কোথায় থাকবে বলতো? বৃত্তের ক্ষেত্রে আমার দ্বিকাক্ষ রেখাটা থাকবে অসীমে। ঠিক আছে, ভাইয়া এখানে সবাই এম কোথায়? ওই যে এম হচ্ছে, আমি যদি দ্বিকাক্ষ রেখাটা টানতাম এটাই হচ্ছে এম, পিএম। এই যে আচ্ছা, পিএম, ঠিক আছে, জি এটা হচ্ছে ভাইয়া। এটা হচ্ছে পিএম। তো এখন খেয়াল করো, যেহেতু আমার বৃত্তের ক্ষেত্রে দ্বিকাক্ষ রেখাটা কোথায়? অসীমে, তাহলে আমি যদি এই যে এসপি বাই পিএম চিন্তা করি, এসপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়াল ই না? তো বৃত্তের ক্ষেত্রে আমার পিএমটা কোথায়? ইনফিনিটিতে না? দ্বিকাক্ষ রেখাটা ইনফিনিটিতে না? তার মানে এসপি ডিভাইডেড বাই কত? এসপি ডিভাইডেড বাই 0, সরি ইনফিনিটি। তো সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল কত? 0। তাহলে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? ই মানে কি? সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। ই হচ্ছে কি? ই হচ্ছে ইকসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। তাহলে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? প্লিজ আনমিউট করো। বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0। সবাই কি বুঝতে পারছি এটা? শূন্য। জি ভাইয়া, বুঝতে পারছি। সবার ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। এটা যদি বুঝতে পারি, এখন আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমি মনে করো দ্বিকাক্ষ রেখাটাকে আরেকটু কাছাই নিয়ে আসলাম। ঠিক আছে, সবাই দেখো এই গল্পটা, দেখো গল্পটা খুব সুন্দর, এটা একটু খেয়াল করো। এখন আমি দ্বিকাক্ষ রেখাটাকে মনে করো অসীম থেকে কোথায় নিয়ে আসলাম? একটু সসীমের মধ্যে নিয়ে আসলাম, মানে কাছাকাছি নিয়ে আসলাম। তাহলে একটু আগে কি বলছি, যখন আমি দ্বিকাক্ষ রেখাকে কণিকের কাছাকাছি নিয়ে আসবো, কণিকটা কি হইতে থাকবে? চাপতে থাকবে বলছিলাম না? কণিকটা তাহলে কি হতে থাকবে? চাপতে থাকবে। তো এই কণিকটা চাপলে কি হচ্ছে দেখো, মানে বৃত্ত চাপলে কি হয়? উপবৃত্ত হচ্ছে না? একটা বৃত্ত যদি জি চাপাই যায় ভাইয়া। কি হয়? উপবৃত্ত হচ্ছে, রাইট? একটা বৃত্ত যখন আমি জি চাপাই ভাইয়া। দিচ্ছি তখন এটা উপবৃত্ত হচ্ছে। তো এখন দেখো, আমরা আবার এই উপবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু ধরলাম, সেই বিন্দুটার নাম দিলাম ধরো পি বিন্দু। ঠিক আছে, এখন দেখো এই যে এটা হচ্ছে পি, এসপি, আর উপবৃত্ত থেকে এই দ্বিকাক্ষ রেখার দূরত্ব হচ্ছে কত? মনে করো পিএম। আচ্ছা, এখন বলো এই উপবৃত্তের ক্ষেত্রে, এটা হচ্ছে উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে কে বড়? পিএমটা বড় এসপি চাইতে? পিএম ইজ গ্রেটার দেন এসপি কিনা? এসপি। তাহলে পিএম ইজ গ্রেটার দেন এসপি যদি হয়, যারা যারা সাউন্ড অন রাখছো একটু মিউট করে রাখো। বেসিক হাইজিন, এই বেসিক হাইজিন গুলা ক্লাসের মধ্যে মেনটেন করা লাগবে। বুঝতে পারছো? এই বেসিক হাইজিন গুলা সবাইকে একটু মেনটেন করতে হবে। আচ্ছা, তো এখন পিএম যদি বড় হয় তাহলে দেখো তো এসপি বাই পিএম এর কি অবস্থা হবে? এসপি ডিভাইডেড বাই পিএম কি অবস্থা হবে বলো? তো এখন দেখো, পিএম যদি বড় হয় এসপি চাইতে, তাহলে এই ভগ্নাংশের মান 1 এর চাইতে বড় আসবে না ছোট আসবে? একটা ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাহলে ওই ভগ্নাংশের মানটা কি আসবে? 1 এর 1 চাইতে এর ছোট ছোট আসবে। আসবে। ভেরি গুড, 1 এর চাইতে ছোট আসবে, তার মানে 1 এর চাইতে ছোট। তো এই ভগ্নাংশটা কি নির্দেশ করে? ই নির্দেশ করে না? ই, তাহলে ই এর মানটা কি হচ্ছে? 1 এর চাইতে ছোট হচ্ছে, কিন্তু 0 এর চাইতে কি হবে?
বড় হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রে, এই যে বৃত্তের ক্ষেত্রে আমার ইকসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা ছিল 0, আর উপবৃত্তের ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা কি হলো, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হইলো। আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই একটু জানাই, সবাই একটু জি ভাইয়া চ্যাটের মধ্যে বুঝতে পারছি। সবাই জি ভাইয়া। না বুঝতে জিজ্ঞেস করলেই হবে, ঠিক আছে? কেউ যদি কোথাও না বুঝো জিজ্ঞেস করলেই হবে। তো সবাই আশা করি বুঝতে পারছো, রাইট? আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। এখন আমি কি করব, এই যে এই জিনিসটাকে কি করব, আস্তে আস্তে আরো কাছে আনতে থাকবো, ঠিক আছে? আরো কি করব, কাছে আনতে থাকবো। তাহলে আমি যদি এই যে এই রেখাটা, এই যে মনে করো আমি এই রেখাটার নাম দিলাম, মনে করো এম জেড এম প্রাইম, মনে করো এম জেড রেখাটাই হচ্ছে আমাদের দ্বিকাক্ষ রেখা। এই যে এই রেখাটাই কি, এই রেখাটাই হচ্ছে আমাদের দ্বিকাক্ষ রেখা, ঠিক আছে? এই রেখাটাই হলো আমাদের দ্বিকাক্ষ রেখা। এখন আমি এই দ্বিকাক্ষ রেখাকে যদি আরো কাছে টানতে থাকি, মনে করো আরো যদি কাছে টানতে থাকি, এই শেপটা আরো চাপাইতে থাকবে না? চাপাইতে থাকবে কিনা বলো তো? চাপাইতে থাকবে। কারণ প্রথমে ইনফিনিটিতে ছিল, এই রেখাটা প্রথমে যখন ইনফিনিটিতে ছিল তখন আমার বৃত্তটা বৃত্ত ছিল। যখন আমি ইনফিনিটি থেকে এই দ্বিকাক্ষ রেখাকে কোথায় নিয়ে আসছি, অসীমে নিয়ে আসছি, তখন কি হইলো, তখন কার্ভেচারটা চাপাইলো, চাপাইয়ে উপবৃত্ত হলো। এখন যদি আমি এটাকে আরো কাছে নিয়ে আসি, মনে করো এমন একটা দূরত্ব আনলাম, ধরো আমি এই দূরত্বটাতে নিয়ে আসলাম, ঠিক আছে? আমি মনে করো যে এই দূরত্বে নিয়ে আসলাম, তাহলে কি এই উপবৃত্তটা আরো চাপাবে কিনা? আরো চাপাবে। এন্ড উপবৃত্তটা চাপাইতে চাপাইতে একটা সময় কি হবে, উপবৃত্তটা এটা এই পোর্শন গুলো যখন চাপাবে তখন ফেটে যাবে, ফেটে গিয়ে এই যে এরকম একটা, মানে ফেটে গেছে আর কি, ঠিক আছে? জাস্ট এই জায়গায় আর এই জায়গায় ফেটে গেছে। তাহলে এটা কি ক্রিয়েট করলো বলতো? এটা ক্রিয়েট করছে একটা পরাবৃত্ত, ঠিক আছে? এখন দেখো, এমন ভাবে আমি দ্বিকাক্ষ রেখাটাকে প্লেস করলাম পরাবৃত্তের উপরে, যে আমি যে কোনো একটা বিন্দু ধরলাম, সেই বিন্দুটা মনে করো যে পি, এই বিন্দুটা হচ্ছে পি। তো এই যে এস বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব, ঠিক আছে? আর এস থেকে পি বিন্দুর দূরত্ব, আর পি বিন্দু থেকে এই দ্বিকাক্ষ রেখার উপরস্থ এম বিন্দুর দূরত্ব, এই দুইটা দূরত্ব সমান। মানে পরাবৃত্তের ক্ষেত্রে কি হয়, পরাবৃত্তের ক্ষেত্রে এসপি আর পিএমটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো পরাবৃত্তের ক্ষেত্রে যখন এসপি আর পিএম সমান হয়ে যাবে, ঠিক আছে? পরাবৃত্তের ক্ষেত্রে এসপি এবং পিএম যখন সমান হয়ে যায়, তখন আসলে কি হয়, তখন আসলে পরাবৃত্তের ক্ষেত্রে ই ইকুয়াল কত হয় বলতো, এসপি ডিভাইডেড বাই পিএম। তখন ই এর মানটা কত হয়, 1 হয়। 1 হবে। মান হয়ে যায়। বৃত্তের ক্ষেত্রে ই এর মান 0, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1, আর আমার উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। এইটুক কি বুঝতে পারছি? জি ভাইয়া। এখন আমি যখন এই লাইনটাকে, মানে দ্বিকাক্ষ রেখাকে দ্বিকাক্ষ রেখাকে আমি যখন কি করলাম, দ্বিকাক্ষ রেখাটাকে আরো কাছে নিয়ে আসলাম, দ্বিকাক্ষ রেখাকে দেখো আরো কাছে নিয়ে আসছে, ঠিক আছে? দ্বিকাক্ষ রেখাটাকে আমি আরো কাছে নিয়ে আসলাম, আরো কাছে যখন নিয়ে আসলাম, তাহলে পরাবৃত্তটা আরো খুলে যাবে না? মানে জিনিসটা আরো খুলে যাবে না? মানে লাইক এরকম হয়ে যাবে না? দেখো তো, সরি, প্রায় সোজা হয়ে যাবে। মানে সরল রেখা হবে না, প্রায় এরকম হয়ে যাবে, তাই না? তো এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে? এই অংশটার নাম হচ্ছে কি, অধিবৃত্ত, ঠিক আছে? এই লাল অংশটা ছিল কি, পরাবৃত্ত, ঠিক আছে? এই অংশটার নাম কি, অধিবৃত্ত, নীল অংশটার নাম। এখন বলো, এই অধিবৃত্তের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে দেখাই, তো এই যে আবার দেখো, এখন অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু, মনে করো এই বিন্দুটাকে আমি ধরলাম অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি, ওকে? তো এখন আমি কি করব, আমি মনে করো এস থেকে এসপি টানবো, এই যে এস থেকে মনে করো এই যে এসপি টানলাম, এটা হচ্ছে এসপি। আবার আমি যদি কি করি, আমি যদি পি থেকে আরেকটা পয়েন্ট টানি, সেটা হচ্ছে মনে করো এই যে এটা। আচ্ছা, এটা তো টানলাম, এটা তো বুঝছো তাই না? আচ্ছা, এখন দেখো, এখন আমি পি বিন্দু থেকে এখানে পিএম টানলাম, ঠিক আছে? পি বিন্দু থেকে মনে করো পিএম টানলাম, তো এটা মনে করো পিএম। তাহলে বলো এখন কে বড়, এসপি বড় নাকি পিএম বড় অধিবৃত্তের ক্ষেত্রে? ভাইয়া এসপি বড়। জি বড়। এসপি বড় না? তো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসপি ইজ গ্রেটার দেন পিএম। তাহলে বলো এসপি বাই পিএম যে রেশিওটা, এইটা 1 থেকে বড় হয়ে যাবে না?
কারণ এখন হচ্ছে আমার এসপি বড় পিএম ছোট, মানে লব বড় হর ছোট, তখন এটা কি হবে, 1 থেকে বড় হবে না, এসপি বাই জি পিএম। ভাইয়া। তার মানে ই এর মানটা আমরা কি দেখতে পাচ্ছি, অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কি হচ্ছে, ই এর মানটা আসলে 1 থেকে কি হচ্ছে, 1 থেকে বড় বড়। হচ্ছে। তাহলে ই কি ছিল, ই ছিল উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কি ছিল, এসপি আর পিএম এর রেশিওটাই হচ্ছিল উৎকেন্দ্রিকতা। বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান ছিল 0। ওকে, তো এই যে আমি এখানের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কি ছিল, 0 ছিল। আর উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা 0 থেকে বড়, 1 থেকে ছোট এমন ছিল। আর পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা ডিরেক্ট কত ছিল, 1 ছিল। আর অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা কত, 1 থেকে বড়। এইটুক সবার ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। সবার ক্লিয়ার? জি আচ্ছা, ভাইয়া। এখন তোমরা আমাকে বলো, এটা জাস্ট কনিকের গল্পটা বলতেছি কিভাবে আসছে। এখন তোমরা আমাকে বলো, যদি আমি এই তীর চিহ্নটাকে আরো কাছে নিয়ে আসি, ওকে, এই তীর চিহ্নটাকে যদি আমি আরো কাছে নিয়ে আসি, আর একটু কাছে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে বলো তো? ভাইয়া সমান কার্ভেচার, থাকলে কার্ভেচারটা থাকবে? না ভাইয়া, থাকবে না, জিরো হয়ে যাবে। কার্ভেচারটা থাকবে না, তখন আমরা কি পাবো বলো তো? সরল রেখা। আমরা একদম একটা স্ট্রেট লাইন পাবো না, সোজা একটা স্ট্রেট ইয়েস, লাইন পাবো না, একদম ইয়েস কি স্যার। পাবো, সোজা একটা কি পাবো বলো তো? সোজা স্ট্রেট একটা লাইন। সরল রেখা। সোজা একটা স্ট্রেট লাইন পাবো। ঠিক আছে, আমি একটু সোজা করে স্ট্রেট লাইনটা টানাই, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এরকম একটা সোজা স্ট্রেট লাইন পাবো না? আচ্ছা, তো এখন তোমরা আমাকে বলো, এখন আমাদের আহ এসপি পিএম এর মান কত, পিএম এর মান কত বলো তো? প্রায় 0 না? মানে স্ট্রেট লাইনটার, মানে এই যে এখানে স্ট্রেট লাইনের উপর, মানে এমন ভাবে পাবো, এখানে তো আমি স্ট্রেট লাইনটা অনেক পরে দেখাইছি, এই যে নীল লাইনটা একটু খেয়াল করো তাইলেই হবে। আমি স্ট্রেট লাইনটা আবার এখানে দেখাচ্ছি, একটু দেখো। স্ট্রেট লাইনটা আমি একটু আঁকাই এখানে, নীল লাইনটা সবাই কি দেখতেছো, অধিবৃত্তের লাইনটা? এবার আমি সেখানের মধ্যে এই যে স্ট্রেট লাইনটা আঁকাচ্ছি, স্ট্রেট লাইনটা আসলে আরেকটু আগে হবে। তো এই যে মনে করো আমি এখানের মধ্যে স্ট্রেট লাইনটা আঁকালাম, তো পিএম এর মানটা হয়ে যাবে তখন কত, 0। মানে আর পিএমটা এক্সিস্ট করবে না আর কি, পিএমটা কমতে কমতে এতই কমে গেছে, পিএম এর মানটা তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো পিএম এর মান যখন 0 হয়ে যাবে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে পিএম এর মান কত, 0। তখন এসপি বাই পিএম, এসপি বাই পিএম কি হয়ে যাবে বলো তো, ইকুয়াল ই। তো পিএম যদি 0 হয়, ই ইকুয়াল কত, এসপি ডিভাইডেড বাই 0, তখন ইটা কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে না? তো সরল রেখার ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা তখন কত হবে, ইনফিনিটি হবে। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া, সবাই একটু, বুঝতে পারছি। সবাই একটু রেসপন্স করো, হ্যাঁ। ভাইয়া, আপনি যে আগে বলতেছিলেন না যে বৃত্ত থেকে উপবৃত্ত অধিবৃত্ত, এটা একটু আরেকবার বলেন। ওটা একটু গুলাই গেছে আর কি। আচ্ছা, তো জি এটা ভাইয়া। সবার লেখা শেষ? হ্যাঁ এটা ভাইয়া, কি সব? লেখা শেষ। জি জি ভাইয়া, ভাইয়া। লেখা শেষ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমি, একটু দেখুন। আচ্ছা, তো প্রথমে ছিল এটা কি, এই যে দেখা যাচ্ছে এটা ছিল বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে আমার দিকাক্ষ রেখাটা কোথায় ছিল, দিকাক্ষ রেখাটা ছিল অসীমে, অসীমে ছিল বৃত্তের ক্ষেত্রে, আমার দিকাক্ষ রেখাটা ছিল অসীমে। সো দিকাক্ষ রেখাটা যখন আমার অসীমে ছিল, তখন আমরা এসপি বাই পিএম, আমরা উৎকেন্দ্রিকতার ডেফিনেশন কি শিখছি, এই যে আমি তোমাদেরকে উৎকেন্দ্রিকতার জিনিসটা আমি আরেকবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি, ওকে, খেয়াল করো। আহ আচ্ছা, এই যে দেখো, উৎকেন্দ্রিকতা জিনিসটা তোমাদেরকে বলছি একটু আগে, এই যে দেখো, এসপি বাই পিএম, তাই না, এসপি বাই পিএমটাই হচ্ছে কি আমাদের ইকসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। তো হোয়াট ইজ এসপি এন্ড হোয়াট ইজ পিএম অ্যাকচুয়ালি, ওকে। তো এখন দেখো, মনে করো যে আমার যে কোনো একটা জিওমেট্রিক্যাল শেপ, আমি ধরো একটা পরাবৃত্ত চিন্তা করলাম, আর এই বরাবর আমি একটা দিকাক্ষ রেখা টানলাম। তো এটা হচ্ছে মনে করো পরাবৃত্তের কেন্দ্র বা উপকেন্দ্র এস, আর এটা হচ্ছে পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে মনে করো পি এক্স ওয়াই, তাই তো, সেটা হচ্ছে পি এক্স ওয়াই। এখন দেখো, এই এস থেকে পি এর দূরত্ব, আর পি থেকে মনে করো এই লম্বের দূরত্ব, এটা হচ্ছে মনে করো পিএম। তো উৎকেন্দ্রিকতা হচ্ছে কোনো কণিকের উপকেন্দ্র থেকে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, আর ওই বিন্দু থেকে দিকাক্ষ রেখার যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বের রেশিওটাই হচ্ছে কি উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ক্লিয়ার?
জি ভাইয়া উৎকেন্দ্রিকতা জি clear ভাইয়া হয় সবার? ক্লিয়ার। কেন্দ্রিকতা যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আবারও এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে জিনিসগুলো অনেকটা চাপাই গেছে, তোমরা আলাদা আলাদা করে লিখবা, ওকে? তো এখন তোমরা কি খেয়াল করো, এখন হচ্ছে জিনিসটা, আমরা বৃত্তের ক্ষেত্রে তাহলে দ্বিকাক্ষ রেখা কই ছিল? বৃত্তের ক্ষেত্রে আমার দ্বিকাক্ষ রেখাটা অসীমে ছিল, তাই তো? অসীমে ছিল। ক্ষেত্রে দ্বিকাক্ষ রেখাটা অসীমে ছিল। তো এখন দেখো, তার মানে পিএম এর মানটা অনেক দূরে না বৃত্তের ক্ষেত্রে? মানে জি পিএম এর ভাইয়া। মানটা কি অসীম না? পিএম এর মানটা হচ্ছে জি বৃত্তের ভাইয়া। ক্ষেত্রে অসীম। এখানে আমরা বৃত্তেরটা দেখাইছি। তো বৃত্তের ক্ষেত্রে পিএম এর মানটা অসীম, পিএম এর মানটা অসীম যখন এখানে বসাইছি, এর মানটা কত আসছে? 0 আসছে না? এই যে এর মানটা কত আসছে বলো তো? এর মানটা 0 আসছে না? তো বৃত্তের ক্ষেত্রে আমার এর মানটা কত? 0। কারণ দ্বিকাক্ষ রেখাটা কোথায় ছিল? অসীমে ছিল। আবার আমরা যখন কি করলাম, আবার আমরা যখন আরো সামনের দিকে আনলাম, ঠিক আছে, আমরা যখন দ্বিকাক্ষ রেখাটাকে একটু কাছে নিয়ে আসলাম, বৃত্তটা চাপাইলো, চাপাই কি হইলো? এরকম একটা উপবৃত্ত হইছে, একটা কি হইছে? একটা উপবৃত্ত হইছে। তো উপবৃত্তের ক্ষেত্রে কে বড়, এসপি বড় নাকি পিএম বড়? এই যে উপবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু পি, এই দূরত্বটা হচ্ছে এসপি, ঠিক আছে, আর এই দূরত্ব হচ্ছে পিএম। কে বড়? আমরা দেখতে পাচ্ছি পিএমটা বড়, এসপি এর চাইতে পিএমটা বড় না? এসপি এর চাইতে জি হচ্ছে ভাইয়া। পিএমটা বড়। এসপি এর চাইতে যেহেতু আমাদের পিএমটা বড়, সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এসপি বাই পিএম এর যে রেশিওটা, এই যে এসপি বাই পিএম, এই যে পিএমটা যেহেতু বড়, এসপি বাই পিএম এর রেশিওটা 1 থেকে কি হচ্ছে? 1 থেকে ছোট হচ্ছে না? এসপি বাই পিএম জি এর ভাইয়া। রেশিওটা, এসপি বাই পিএম এর রেশিওটা কি হচ্ছে? 1 থেকে কি হচ্ছে? 1 থেকে ছোট হচ্ছে। কত? তো 1 থেকে যেহেতু এসপি বাই পিএম এর রেশিওটা ছোট হচ্ছে, তাহলে ওইখান থেকে আমরা কি পাচ্ছি? ওখান থেকে আমরা পাচ্ছি এই যে ই, এই যে ই এর মানটা 0 থেকে বড়, 1 থেকে কি ছোট। তো এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে কোনটা? উপবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, ঠিক আছে? উপবৃত্ত। জি এটা ভাইয়া। হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে? তো এরপরে আমি যখন এই লাইনটাকে কি করলাম, দেখো এই দ্বিকাক্ষ রেখাটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখানে যখন নিয়ে আসলাম এমন ভাবে আনলাম, তো দ্বিকাক্ষ রেখা যতই কাছে আসতে থাকে, তোমাদেরকে বলছি যে শেপটা ততই চাপাতে থাকে। দ্বিকাক্ষ রেখা যতই কাছে আসতে থাকবে, শেপটা ততই কি হইতে থাকবে? চাপাইতে থাকবে। তো দ্বিকাক্ষ রেখা কাছে আসতে থাকলো, শেপটা চাপাইতে থাকলো, একটা সময় শেপটা ফেটে গিয়ে এই যে দেখো এরকম একটা পরাবৃত্ত ফর্ম করলো। কি করলো? একটা পরাবৃত্তের মতো গঠন ফর্ম করলো। এই যে এটা হচ্ছে পরাবৃত্ত, দেখতে পাইছো? এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, দেখতেছো? পরাবৃত্ত। তো এখন আমরা যখন পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি নিব, তো ওইখানে আমরা দেখতে পাবো পরাবৃত্তের ক্ষেত্রে এসপি আর পিএমটা কি থাকবে? ইকুয়াল থাকবে। পরাবৃত্তের ক্ষেত্রে কি থাকবে? এসপি আর পিএমটা কি থাকবে? ইকুয়াল থাকবে। তাহলে এসপি আর পিএম ইকুয়াল থাকলে এসপি বাই পিএম ইকুয়াল ই, ই এর মানটা কত আসবে? ই এর মানটা আসবে 1। ই এর মানটা কত আসবে বলতো? ই এর মানটা 1 আসবে না? ই এর মানটা আসবে হচ্ছে 1। তার মানে পরাবৃত্তের ক্ষেত্রে আমার ই এর মানটা কত? 1। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাইকে কিন্তু রেসপন্স করা লাগবে। হ্যাঁ জি ভাইয়া জি ভাইয়া ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার আচ্ছা, জি ভাইয়া। এরপরে ক্লাস ভালো লাগতেছে? ক্লাস বুঝতেছো? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া বুঝতেছি। কারো কোনো প্রবলেম হইলে বইলো। আচ্ছা, জি না। এখন হচ্ছে আমরা কার্ভেচারটাকে আরো সামনের দিকে আনবো, রাইট? আরো সামনের দিকে আনবো। তো আমরা আগেই বলছি দ্বিকাক্ষ রেখা যতই কাছে আসতে থাকে, দ্বিকাক্ষ রেখা যতই কাছে আসতে থাকে, আমার শেপটা ততই কি হইতে থাকে? চাপতে থাকে। তো উপবৃত্তটাকে যখন আরেকটু চাপাবো, উপবৃত্তটা ফেটে পরাবৃত্তটাকে যখন আরেকটু চাপাবো, মানে জিনিসটা তো ফেটে গেছে, তো ফেটে যাওয়ার পরে পরাবৃত্তটা কি হইতে থাকবে? খুলতে থাকবে, আরো খুলতে থাকবে। তো পরাবৃত্ত খুলে এই যে এরকম একটা গঠন ক্রিয়েট করলো, এটা হচ্ছে কি? অধিবৃত্ত। অধিবৃত্ত। তো অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি, তো এস থেকে পি এর দূরত্ব এসপি, পি থেকে এম এর দূরত্ব পিএম। তো এসপি আর পিএম এর মধ্যে দেখতে পাচ্ছি পিএমটা ছোট। অধিবৃত্তের ক্ষেত্রে পিএম এর মানটা ছোট, এসপির মানটা বড়। তাহলে লব ছোট, লব বড়, হর ছোট, তাহলে এসপি বাই পিএম এর মানটা কি হবে? 1 এর চাইতে কম হবে না? 1 এর চাইতে কম হবে। তাহলে আমরা এখানে বড় কি হবে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম যে আমাদের অধিবৃত্তের ক্ষেত্রে এসপি এর মানটা কি হচ্ছে? এসপি এর মানটা পিএম থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। তখন আমার এসপি বাই পিএম এর যে রেশিও, সেটা 1 থেকে কি হচ্ছে? 1 থেকে বড় হচ্ছে। তার মানে উৎকেন্দ্রিকতা। এসপি বাই পিএমটা আসলে কি নির্দেশ করে বলতো? এই যে এসপি বাই পিএম আমরা এখানে দেখতে পাচ্ছি, এই এসপি বাই পিএম এটাই তো আমাদের উৎকেন্দ্রিকতা, তাই না? তো ই এর মানটা আসলে কি? অধিবৃত্তের ক্ষেত্রে 1 এর চাইতে কি বড়। ঠিক আছে, এটা বুঝছি। জি ভাইয়া হ্যাঁ বুঝতে ভাইয়া পারছি। বুঝতে পারছি। এখন আমি যখন এই দ্বিকাক্ষ রেখাটাকে আরো কাছে নিয়ে আসবো, মানে তখন আমরা তো নর্মালি এম কে যত কাছে আনতেছি, পিএম এর মানটা তত কমতেছে না? এম কে আমি যত কাছে আনতেছি, পিএম এর মানটা তত কি হচ্ছে? কমতেছে। মাশরাফিকে ক্লাস থেকে বের করে দিছো কেন বলে কেউ? আবার জয়েন দিতে বলো।
আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, যতই আমরা কনিকের কাছাকাছি দ্বিকাক্ষ রেখাটাকে নিয়ে আসতেছি, পিএম এর মানটা ততই কমতেছে কিনা বলো? জি ভাইয়া। রেসপন্স করতে হবে সবাইকে, সবাইকে একটু রেসপন্স করতে হবে। ততই কমতেছে না? ততই কমতেছে। তো যেহেতু আমরা যতই দ্বিকাক্ষ রেখাকে কনিকের কাছাকাছি নিয়ে আসতেছি ততই কমতেছে একদম। আমরা যখন অধিবৃত্তের পরে দ্বিকাক্ষ রেখাটাকে আরো সামনে নিয়ে আসবো তখন পিএম এর মানটা কিসের কাছাকাছি? শূন্যের অসীমের। কাছাকাছি। তখন এসপি বাই পিএম, ই এর মানটা, এসপি বাই পিএম এর মানটা 0 বসালে ই এর মানটা কি? ইনফিনিটি। তাহলে সরল অসীম। রেখার ক্ষেত্রে আমাদের কিসের মান? সরল রেখার ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা কি? ইনফিনিটি। এবার বুঝতে পারছি? স্যার একটা সবাই, প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার এই জিনিসটা তো বুঝলাম যে দ্বিকাক্ষ রেখা বৃত্তের কাছাকাছি আসলে বৃত্তের আকৃতি পরিবর্তন ঘটে, কিন্তু জিনিসটা কি জন্য ঘটে এটা আমি বুঝিনি। এটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল শেপের প্রপার্টি, ফান্ডামেন্টাল প্রপার্টি অফ জিওমেট্রিক্যাল শেপ। দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, দ্বিকাক্ষ রেখার আরেকটা নাম হচ্ছে নিয়ামক রেখা। স্থিতিস্থাপকতা যেমন পদার্থের একটা বৈশিষ্ট্য, ঠিক একইভাবে জি জিওমেট্রিক শেপেরও ইটসেলফ কিছু প্রপার্টি আছে। গণিতবিদেরা এই প্রপার্টি গুলো বানাইছে আর কি। ঠিক আছে? স্যার এটা আমাদের মানে এ, বাস্তব জীবনে কি কাজে লাগতে পারে সেটা? বাস্তব জীবনে এই জিনিসগুলো, এই যে কার্ভেচার, বেন্ডিং অফ বিম, বেন্ডিং অফ বিম নাম শুনছো? না স্যার। আমাদের যে ফ্লাইওভার বানায়, ইঞ্জিনিয়াররা যে ফ্লাইওভার বানায় বা সেতু বানায়, হ্যাঁ। তোমার বেন্ডিং অফ বিম একটা কনসেপ্ট আছে। তো ইন ফিউচার যদি কেউ ফিজিক্স নিয়ে পড়ো অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো তখন এটা নিয়ে ডিটেইলে জানতে পারবে আর কি। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কি কি দেখতে পাইলাম? আমরা এখানে দেখতে পাইলাম হচ্ছে, এই যে দেখো, একটু খেয়াল করো, বৃত্তের ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা কত? 0। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 0। এরপরে উপবৃত্তের ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতার মানটা 0 কেমন? থেকে বড়, 1 এর চেয়ে 0 থেকে বড় আর 1 থেকে ছোট। এগুলো সব এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে কি? এরপরে হচ্ছে পরাবৃত্ত পরাবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে এর মানটা কত? 1, 1। এরপরে হচ্ছে কি? অধিবৃত্ত। 1 এর চেয়ে বড়, অধিবৃত্তের ক্ষেত্রে এর মানটা কত? 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে বড়। তার মানে কি হবে? এর মানটা 1 এর চাইতে, সরি, এভাবে 1 এর চাইতে বড় হবে। আর এরপরে ফাইনালি কি? সরল রেখার ক্ষেত্রে হচ্ছে ই এর মান সরল অসীম। রেখা। সরল রেখার ক্ষেত্রে কি হবে? সরল ই রেখার এর মান ক্ষেত্রে কি অসীম হবে? ভাইয়া। অসীম অসীম। হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তো এই জিনিসগুলো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, সবাই বুঝছি তো নাকি? সবাই একটু লিখে ফেলো। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সবাই বুঝতে পারলে একটু লিখে ফেলো। আচ্ছা, আমি একটু হচ্ছে হোয়াইট বোর্ডটা ক্লোজ করলাম। ওকে, আমি হলো নোটটা ওপেন করি, লেখাটা একটু সুন্দর করা যায় কিনা দেখি। আমার নিজের লেখা আমারই ভালো লাগতেছে না। ভাইয়া আরেকটা কথা, আপনি হচ্ছে লিখেন না, ওইটা একটু সি এর মতো দেখতে, ওটা একটু করে লিখবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক মাঝে আছে। মাঝে, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা স্যার, এই ক্লাসের গুলা কি রেকর্ডেড ক্লাস পাবো? হ্যাঁ হ্যাঁ, এগুলো রেকর্ডেড থাকবে, আচ্ছা। কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে সব রেকর্ডেড থাকবে। ভাইয়া কনিকে আমাদের কয়টা লেকচার দেওয়া হবে? যতক্ষণ পর্যন্ত ভালো করে শেষ না হয় ততক্ষণ লেকচার দেওয়া হবে। ঠিক আছে, আজকে তো মাত্র শুরু করলাম, 10-12টা ক্লাস তো লাগবেই, তাই না? বোর্ড কি ওপেন হয়েছে? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হয়েছে। এখন দেখি লেখাটা কেমন হয়। আচ্ছা, তো গেল। তাহলে আমরা সবাই একটু একটু মিউট হই, একটু নিজেরা কথা না বলি।
নিজেরা কথা না বলি। আচ্ছা, তো এইটুক তো সবার ক্লিয়ার, তাই না? এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম। জি ভাইয়া। জি হ্যাঁ, স্যার। জি clear। ভাইয়া। এখন আমরা এখন কি শিখবো? এখন আমরা শিখবো হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ কনিক। সবাই একটু লিখো। এখন আমরা শিখবো হলো জেনারেল ইকুয়েশন অফ কনিক, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, ধরো আমি এই যে কি করলাম, একটা পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট, সে পয়েন্ট হচ্ছে এস বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মনে করো আলফা আর কি বিটা, ঠিক আছে? আর এইখানে আমি যে কোনো একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই, ঠিক আছে? আর আমি এখানে কোনো কনিকের কোনো জিওমেট্রিক্যাল শেপ কেন দিই নাই? এই কারণেই দিই নাই, কারণ আমাদের এইটা যে কোনো ধরনের কনিক হইতে পারে। সবাই একটু মনোযোগ দিবে, এটা যে কোনো ধরনের কনিক হইতে পারে, সেই কারণে আমি কনিকের কোনো শেপ দিলাম না, ঠিক আছে? তাহলে আমার এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে মনে করো পিএম, ঠিক আছে? তাহলে এই যে আমার এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা। লেখাটা সুন্দর হচ্ছে না এখানে? এই রেখাটার নাম হচ্ছে কি? এই রেখাটার নাম হ্যাঁ ভাই, হচ্ছে আগের থেকে বেটার। হ্যাঁ, আগে থেকে বেটার। আগে থেকে বেটার না, শুধু অনেক বেটার। আচ্ছা, স্যার এখানে কি এস আপনি আলফা বিটা নিয়েছেন? হ্যাঁ, এস বিন্দু স্থানাঙ্ক নিয়েছি আমি আলফা বিটা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এটা হচ্ছে এসপি, একটা দূরত্ব হচ্ছে এখানে এসপি, আর একটা দূরত্ব হচ্ছে কি পিএম। তো এখন আমি কি করলাম, আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি কনিকের ক্ষেত্রে এসপি আর পিএম এর যে রেশিওটা, সেটা হচ্ছে কি ই। একটু আগে দেখলাম না এসপি আর পিএম এর রেশিওটা ই? দেখলাম কিনা? জি স্যার। একটু আগে জি দেখলাম ভাইয়া। আমরা জি কনিকের ভাইয়া। ক্ষেত্রে এসপি এবং পিএম এর রেশিওটা হচ্ছে ই। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? এসপি সমান ই ইন্টু পিএম লিখতে পারি না? লিখতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমরা এসপি সমান কি লিখতে পারি? এসপি সমান দেখো তো, আমরা দেখো একটা রেখার, এই যে এসপি একটা রেখা, এখানে পি বিন্দু স্থানাঙ্ক পি এক্স ওয়াই, এস বিন্দু স্থানাঙ্ক কত? আলফা বিটা। তাহলে সরল রেখার ইকুয়েশন অনুযায়ী আমরা লিখতে পারি কিনা? এসপি ইকুয়াল কি লিখতে পারি? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার কি আমরা লিখতে পারি? পারি জি কিনা? ভাইয়া। সরল রেখা, এটা হচ্ছে স্ট্রেট লাইনের কনসেপ্ট, ঠিক আছে? মানে দুইটা বিন্দুর, একটা একটা রেখার দুই প্রান্তে দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে ওই রেখার সমীকরণ কি? রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, অথবা এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। লিখতে পারি না? লিখতে পারি। আচ্ছা, এবার আসো পিএম। আচ্ছা, তো এখন ধরে নিলাম স্ট্রেট লাইন কি এখানে সবাই পড়ছি? জি। মোটামুটি ভাইয়া বলা হয়েছে। আচ্ছা, তো পড়া এই হয়েছে এম ভাইয়া। রেখাটা, এম রেখাটা মনে করো, এই যে এই রেখাটা দ্বিকাক্ষ রেখাটা মনে করো একটা স্ট্রেট লাইন। তো এই দ্বিকাক্ষ রেখার সমীকরণ কি? এল এক্স, মনে করো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি। ধরে নিলাম আর কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি টাইপের একটা স্ট্রেট লাইন ধরে নিলাম এটাকে, রাইট? ধরে নিলাম। তাহলে দেখো, এখন আমরা যদি দেখো এখানে এই রেখাটার সমীকরণ যদি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি হয়, আর এটার সাথে লম্ব একটা বিন্দু যদি পি হয়, পি এক্স ওয়াই হয়, তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে? দেখো তো, এমন হবে না? আমি যদি লিখি স্ট্রেট লাইন অনুযায়ী, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। স্ট্রেট লাইনের কনসেপ্ট কিন্তু এগুলো, মনে আছে? জি ভাইয়া। বাকিরা, বাকিদের কি মনে আছে নাকি ভুলে গেছো? জি ভাইয়া, মনে আছে। হ্যাঁ, আবার বুঝিয়ে দিন এটা। আচ্ছা, এটা মানে এটা একটা প্রুফ আছে, এটা তো স্ট্রেট লাইনের পড়া। সো এই পড়াটা হচ্ছে তোমার এখন এমনি মাথায় রাখা লাগবে আর কি। এটা জাস্ট এইভাবে মাথায় রাখবা যে পি একটা বিন্দু, মনে করো এটা একটা রেখা, এই যে মনে করো এটা একটা রেখা, এই রেখাটার সমীকরণ মনে করো এই যে এটা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি, ঠিক আছে? এই রেখাটার সমীকরণ হচ্ছে মনে করো এই যে এটা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি। এই রেখার সাথে লম্ব একটা বিন্দু হচ্ছে এই যে পি, এটা হচ্ছে কত? মনে করো পি এক্স ওয়াই, ঠিক আছে? তো এই রেখার সাথে লম্ব একটা রেখার সমীকরণ মনে করো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি এই রেখাটার সাথে এই লম্ব রেখাটার সমীকরণ হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এল এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এই যে এটা হচ্ছে স্ট্রেট লাইনের কনসেপ্ট, বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এই যে এই ইকুয়েশনটা দিলাম, এটাই হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ কনিক। ওকে,
জেনারেল ইকুয়েশন অফ কনিক। তোমরা সবাই সুন্দর করে ক্লাস নোট নাও, আজকে ক্লাস শেষে আমার গ্রুপের মধ্যে তোমরা সবাই ক্লাস নোটটা শেয়ার করে দিবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া ভাইয়া বুঝতে ঠিক পারছি। আছে। আচ্ছা, এখন এই সমীকরণটাকে আমরা যখন সলভ করব, একটা বিশাল সলভ আছে, সলভ দরকার নাই, যেগুলো দরকার নাই এগুলো আমাদের করতে হবে না, তাহলে আমাদের তখন আরেকটা ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম। দেখো ইকুয়েশনটা কেমন হয়, দেখো ইকুয়েশনটা হয় হচ্ছে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল 0। ঠিক আছে, মানে কনিকের জেনারেল ইকুয়েশনটা সলভ করলে আরেকটা ইকুয়েশন আসে, যে ইকুয়েশনটা এরকম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এরকম আরেকটা কি আসে, এরকম আরেকটা ইকুয়েশন আসে। তো এই ইকুয়েশনটা হলো এমন ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিয়ে এই পৃথিবীতে যত ধরনের জিওমেট্রিক্যাল শেপ আছে সবগুলাকে রিপ্রেজেন্ট করা যায়। লিখে ফেলো, যত ধরনের জিওমেট্রিক্যাল শেপ আছে সবগুলোকে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। বুঝতে পারছি সবাই? এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এই ইকুয়েশনটা দিয়ে কি করা যায়, এই পৃথিবীতে যত ধরনের জিওমেট্রিক্যাল শেপ আছে সবগুলাকে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এখন আমরা এটা তো বললাম, এখন এটা এটা যে বললাম, এটা তাহলে প্রুফ কি, এটার প্রুফটা কি? তোমরা সবাই টুকটাক বৃত্ত পড়ছো, সবাই তো টুকটাক বৃত্ত পড়ছো, রাইট? জি ভাইয়া পড়ছি। জি ভাইয়া। জি ভাইয়া। যে সমীকরণে এই যে এখানে এ আর বি যুক্ত টার্ম গুলো অলওয়েজ ইকুয়াল থাকে না, কারণ বৃত্তের ব্যাসার্ধ তো একটাই, মনে আছে? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। বৃত্তের ক্ষেত্রে দেখো, আমি এটা তোমাকে বুঝাই দিই কেমনে হয়। তো বৃত্তের ক্ষেত্রে আমাদের এ আর বি তো অলওয়েজ ইকুয়াল থাকে, তাই না? আচ্ছা, তো বৃত্তের ক্ষেত্রে এইচ যুক্ত কোনো টার্ম ছিল? এইচ যুক্ত কোনো টার্ম কি দেখছো বৃত্তের ক্ষেত্রে? না ভাই। না ভাইয়া। বৃত্তের না ক্ষেত্রে এইচ ভাইয়া যুক্ত দেখি। টার্ম আছে, ছিল এইচ তো যুক্ত ভাইয়া, টার্ম। ছিল। কেন্দ্রের ক্ষেত্রে, হ্যাঁ, কেন্দ্র 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 কেন্দ্রের ক্ষেত্রে মানে এইচ যুক্ত কোনো তো টার্ম নাই, জি আর এফ আছে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, তাই না? জি তো আমরা বৃত্তের ক্ষেত্রে এ আর বি ইকুয়াল দেখছি আর এইচ এর মান 0 দেখছি। এখন এ আর বি আর এইচ এর মান, এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে দেখো কি হবে, মনে করো এটা হবে এরকম, মনে করো এ আর বি এর মান মনে করো এই যে 4 ধরলাম, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কেমন হবে, দেখো এটা 1 নম্বর ইকুয়েশন কেমন হবে, দেখো 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এইচ এর মান 0 তাহলে থাকবে না, তাহলে দেখো 2gx, সরি এইচ লিখে দিছি, এটা এটা হবে হচ্ছে 2gx প্লাস 2fy ভাইয়া, ইজ ইকুয়াল 0। হ্যাঁ বলো, বৃত্তের ক্ষেত্রে তো এইসের একটা সমীকরণ আছে। কোথায় আছে? বৃত্তের ক্ষেত্রে এইচ যুক্ত কোনো টার্ম নাই, সরি এইচ ভাইয়া যুক্ত ওই না, এক্স যুক্ত, এক্স ওয়াই যুক্ত, সরি এইচ এইচ না, এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নেই, এক্স একটা ওয়াই যুক্ত। ফর্মুলা আছে ওই যে বৃত্তের সাধারণ সমীকরণের, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার। হ্যাঁ, তো এখানে তো এইচ যুক্ত কোনো টার্ম নাই, এইচ যুক্ত কোনো তো টার্ম নাই, এরকম এরকম কোনো টার্ম তোমরা দেখছো বৃত্তের ক্ষেত্রে? সবাইকে রেসপন্স করা লাগবে কিন্তু। না জি ভাইয়া জি দেখি নাই। জি ভাই, হ্যাঁ, একটা ইকুয়েশন আছে এক্স মাইনাস এস স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ও ওইটা আলাদা ইকুয়াল আর জিনিস, ওই স্কয়ার। এইচ আর এইচ সেম এইচ না, এখানে এইচ এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নাই, ঠিক আছে? ওইটা এইচ হচ্ছে নর্মাল একটা জিনিস, ওই এইচ আর এইচটা কিন্তু সেম না, আলাদা জিনিস, ওটা জাস্ট ম্যাথ বানাইছে ওটা দিয়ে, বুঝছো? বৃত্তের মানে সমীকরণ আর কি। হ্যাঁ, বৃত্তের সমীকরণে এরকম, মানে বৃত্তের মেইন সমীকরণে এরকম এইচ এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম তুমি পাবা না। ওখানে ওই কেন্দ্র এইচ কে এর জায়গায় এই জিএফ এর জায়গায় এইচ কে লিখেছে আর কি। এইচ কে লিখছে, মানে কেন্দ্র জিএফ, এই যে জিএফ এর জায়গায় এইচ কে লিখছে, জাস্ট ম্যাথ বানাইছে আর আর ভাই কিছু না। এখানে কিন্তু এইচ কি হাইট? এইচ হাইট না, এইচ ও একটা তোমার কনস্ট্যান্ট, একটা ধ্রুবক এ বি এর মতো,
এ আর বি এর মতো এইচটা হচ্ছে একটা ধ্রুবক, কিন্তু এই এইচ যুক্ত কোনো টার্ম বৃত্তে থাকে না। স্যার ওই এইচ যে ইন্টু এই এক্স এই ওয়াই আর যুক্ত কে কোনটা? দুটোটাই হইলো ওই কে এর মতো আর কি, হ্যাঁ জি আর রাইট। এফ এর মতো। তো মানে সোজা বাংলা কথায় এইচ এক্স ওয়াই এরকম তিনটা টার্মওয়ালা কোনো টার্ম বৃত্তের মধ্যে থাকে না, হ্যাঁ, মনে থাকবে? জি সো ভাইয়া। তখন এই পুরা এইচ এর মানটা কত? 0। তখন আমাদের এই 1 নাম্বার ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? এমন দাঁড়ায়। তো এটা কিন্তু একটা জেনারেলাইজ বৃত্তের ইকুয়েশন হয়, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন সবাই ভাইয়া একটু খেয়াল এখানে হ্যাঁ এখানে বলো। 4x² তারপর প্লাস তারপর এটা QY² সেটা বুঝতে পারিনি। এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2h এক্স, আমি আবার ইকুয়েশনটা লিখতেছি। ঠিক আছে। এ এক্স এখানে আপনি স্কোয়ার, এ বি কে 4 ধরেছেন। হ্যাঁ, 2h এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল 0। এটাই হচ্ছে একটা কনিকের জেনারেল ইকুয়েশন, ঠিক আছে? এবার দেখো এই জেনারেল ইকুয়েশনকে সলভ কিভাবে করব সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো এই জেনারেল ইকুয়েশনের সলভটা দেখো, কিভাবে আমরা জেনারেল ইকুয়েশনটাকে সলভ করব। দেখো, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে তিনটা কনস্ট্যান্ট আছে না, অনেকগুলো কনস্ট্যান্ট আছে, যে এ বি এইচটাও কনস্ট্যান্ট, জিটাও একটা কনস্ট্যান্ট, এফটাও একটা কনস্ট্যান্ট, সিটাও একটা কি কনস্ট্যান্ট। তো কিভাবে লিখবো দেখো, সবাই একটু নিয়মটা শিখো। এই নিয়মটা মানে একটা স্বতঃসিদ্ধ নিয়ম, এটা সবার একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই নিয়মটা আমরা সবাই একটু মনে রাখবো। এই যে এ বি সি একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর কি করে ফেলবো, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর বসায় ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এটা কি চলে গেছে নাকি? আচ্ছা, আসছে আসছে কি? আচ্ছা, জি আসছে। স্যার। তো এই যে এখানে আমরা কি করব, এ বি সি কে একটা বৃত্তের ডায়াগোনাল বরাবর বসায় ফেলবো, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর কি করব, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এখানে সেট করে ফেলবো। আচ্ছা, সেট করে ফেললাম। তো সেট করার পরে আমরা কি করব, সেট করার পরে আমরা এই যে দেখো এইচ আর জি এগুলাকে এখানে লিখবো এইচ জি, এখানে লিখবো এইচ জি, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আর বাকি দুইটা ফাঁকা জায়গায় আমরা এফটাকে লিখবো, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে মুছে, আবার দেখাচ্ছি কিভাবে কিভাবে লিখবো এই সমীকরণটার সমাধান। খেয়াল করো, এই যে দেখো এই যে এ বি সি একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর লিখলাম, এবিসি কে একটা ম্যাট্রিক্সের কি বরাবর লিখলাম, ডায়াগোনাল বরাবর লিখলাম। লিখার পরে কি করব, এই যে এইচ আর জি এখানে বসাবো, এইচ আর জি এখানে বসাবো, বসালাম, ঠিক আছে? বসানোর পরে কি করব, এখানে লিখবো এফ, এখানেও কি লিখবো, এফ লিখবো। বুঝতে পারছি? জি ভাইয়া, হ্যাঁ বুঝতে ভাইয়া পারছি। বুঝতে পারছি। ওকে, গ্রেট। সো এভাবে আমরা কি করতে পারি, এই সমীকরণটাকে সমাধান করতে পারি। এটুক তো তোমাদের ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার হ্যাঁ, এটা কি বাকিটা ম্যাট্রিক্স দিয়ে করতে হবে? আহ, এটার সমাধানটা আসলে দরকার নাই তোমাদের, ঠিক আছে? তোমাদের ও বইতেও নাই, আচ্ছা, ঠিক আছে। দরকার নাই। এগুলো হচ্ছে সব বেসিক। আজকের ক্লাসে কনিকের একদম একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত যে যে বেসিক গুলা না জানলে তোমরা আগাতে পারবে না, ওই বেসিক গুলো তোমাদেরকে শেখানো হচ্ছে। কনিকের একদম পিওর বেসিক গুলা, ঠিক আছে? কনিকের একদম পিওর বেসিক। তো এখন খেয়াল করে দেখো, এই ওভারঅল ডেল এর মানটা যখন 0 আসবে, সবাই মাথায় রাখবা, যখন এই ওভারঅল ডেল এর মানটা 0 আসবে, এই সমীকরণটাকে সমাধান করলে যখন সমাধানটা 0 আসবে তখন সেটা বলবা এ পেয়ার অফ স্ট্রেট লাইন। এটা কি নির্দেশ করবে তখন? এ পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে এক জোড়া সমান্তরাল সরল রেখা নির্দেশ করে, ঠিক আছে? এই ভ্যালুটা, ঠিক আছে, এই যে এই ম্যাট্রিক্সের এই মানটা যখন কি আসবে, 0 আসবে, তখন সেটা কি নির্দেশ করবে, সেটা এক জোড়া সরল রেখার সমীকরণ কি করবে, নির্দেশ করবে। সেটা কি নির্দেশ করবে ভাইয়া? এক জোড়া সরল রেখার সমীকরণ। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি বলি, যদি একটু খেয়াল করো, যদি এই যে এ, আচ্ছা আমি একটু লিখে ফেলি, এ এফ জি এইচ বি এফ জি এফ সি, এইটা যদি নন জিরো হয় তখন সেটা কি নির্দেশ করবে, তখন সেটা কনিক নির্দেশ করবে। কি নির্দেশ করবে? কনিক। তো কনিকের ক্ষেত্রে কি কি হতে পারে, সেটা হতে পারে বৃত্ত, সেটা হতে পারে উপবৃত্ত, সেটা হতে পারে পরাবৃত্ত, সেটা হতে পারে কি অধিবৃত্ত, ঠিক আছে?
মানে যখন এই সলিউশনটা যখন জিরো হবে তখন সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন, যখন এই সলিউশনটা নন জিরো হবে তখন সেটা বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এইসব নির্দেশ করবে। ক্লিয়ার? জি ভাইয়া হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার। সবাই কি বুঝছি? জি ভাইয়া বুঝতে বুঝতে পারছি। ওকে, গুড। এখন আমরা কিভাবে মনে রাখবো একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তো এটা তো সবাই বুঝছো তাই না? আচ্ছা, তাহলে এই যে ইকুয়াল জিরো হইলে, আমি আবার বলতেছি, এই ইকুয়েশনটা সমাধান যদি জিরো হয় এ পেয়ার অফ স্ট্রেট লাইন, আর সমাধান যদি জিরো না হয় তখন আসলে বক্ররেখা নির্দেশ করে। কি বক্ররেখা? দেখো তো, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত সবগুলাই আসলে বক্ররেখা না? সবগুলাই আসলে বক্ররেখা কিনা বলো তো? জি ভাইয়া। জি স্যার। সবগুলাই হচ্ছে আসলে বক্ররেখা। আচ্ছা, তো বৃত্তের ক্ষেত্রে আমি তোমাকে বলে ফেললাম যে বৃত্তের ক্ষেত্রে a ইকুয়াল b, h ইকুয়াল 0। তাহলে বৃত্তের ক্ষেত্রে আমার এক্স ওয়াই যুক্ত কোনো কি নাই, পথ নাই। ঠিক আছে, এই জিনিসগুলো একটু আমি বৃত্তের টার্মটা তো প্রপার্টি তো তোমাদের পড়াই ফেলছি, তাই তো? বৃত্তের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, এই যে বৃত্ত, আবারও লিখে দিচ্ছি এখানে, বৃত্তের ক্ষেত্রে a ইকুয়াল কত, b। বৃত্তের ক্ষেত্রে হচ্ছে a ইকুয়াল b, h ইকুয়াল 0, এক্স ওয়াই যুক্ত টার্ম নাই। ঠিক আছে, এক্স ওয়াই যুক্ত কোনো কি নাই, এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নাই। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। এবার আসো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি, পরাবৃত্তের ক্ষেত্রে কন্ডিশনটা মনে রাখবো কি, পরাবৃত্ত। তো যখন পরাবৃত্ত মনে রাখবো, পরাবৃত্তের জিনিসটা কিভাবে মনে রাখবো, টেকনো, KI7 তোমরা সবাই নাম দিয়ে জয়েন করো, হ্যাঁ লাইভ চলতেছে। তো পরাবৃত্তের ক্ষেত্রে মনে রাখতে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার এর মান 0। ঠিক আছে, মানে আমাদের এখানে যে ইকুয়েশন গুলো আসে, ইকুয়েশন গুলোকে যদি সলভ করি তাহলে কি আসে, পরাবৃত্তের জন্য কি আসে, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল 0। কিভাবে আসে প্রমাণটা দরকার নাই। ঠিক আছে, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল 0, এটা অনেকটা কিসের মতো, 1 মাইনাস ই স্কোয়ার ইজ ইকুয়াল 0 এটার মতো, তাই না? এই টাইপের না? এ বি এর মান যদি 1 হয়, এইচ এর জায়গায় যদি ই কে বসাই, 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল 0 না? তো 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল 0 হলে ই এর মান কত, 1 না? যেটা কি নির্দেশ করে, যেটা একটা পরাবৃত্ত নির্দেশ করে। বুঝতে পারছি আমি বিষয়টা? জি ভাইয়া। সবাই 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 একটু রেসপন্স করো সবাই। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া জি। বুঝতে পারছি। ওকে, গুড। তো পরাবৃত্তের ক্ষেত্রে হচ্ছে এই কন্ডিশন। এরপরে আসো 3 জি নম্বরে আমরা ভাইয়া। কি, 3 নম্বরে আমরা করব উপবৃত্ত। উপবৃত্ত, ঠিক আছে, উপবৃত্ত। So, উপবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা এ বি মাইনাস এইচ স্কোয়ার এর মানটা 0 থেকে কি হবে, বড় হবে। ঠিক আছে, এ বি মাইনাস এইচ স্কোয়ার এর মানটা কি হবে, 0 থেকে বড়। তার মানে 1 মাইনাস ই স্কোয়ার কি হবে, 0 থেকে কি হবে, বড় হবে। সরি, 0 থেকে কি হবে, বড় হবে। তো 1 মাইনাস ই স্কোয়ার যদি 0 থেকে বড় হয়, তাহলে বলতো ই স্কোয়ারের মানটা 1 থেকে ছোট হবে না, বা ই এর মানটা 1 থেকে ছোট হবে না? হবে কিনা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে একটু আগে আমরা সেম জিনিসগুলোই পড়ছিলাম না উপবৃত্তের ক্ষেত্রে, ম্যাথ দিয়ে পড়ছিলাম, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে। দ্বিকাক্ষ দূরে থাকে, ওই যে পিএম এর মানটা বড়, এসপি এর মানটা ছোট ছিল, মনে আছে? জি 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 স্যার। ভাইয়া মানুষ। এরপরে 4 নম্বরে আসো অধিবৃত্ত। হ্যাঁ, 4 নম্বরে কি, 4 নম্বরে হচ্ছে অধিবৃত্ত। So, অধিবৃত্তের ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা যদি একটু দেখাই, অধিবৃত্তের ক্ষেত্রে এ বি মাইনাস এইচ স্কোয়ারটা কি হয়, 0 থেকে বড় হয়। তার মানে 1 মাইনাস ই স্কোয়ারটা কি হয়, 0 থেকে বড় হয়। তখন এখানে ই এর মানটা, ই স্কোয়ার মানটা কি হয়, 0 থেকে, সরি 1 থেকে কি হয়, 1 থেকে বড় হয়, বা ই এর মানটা তখন কি হয়, 1 থেকে বড় হয়। তো অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 1 থেকে বড় হয়, জানতাম কিনা? জি সবাই কি ভাইয়া বুঝছি? জানতাম। হ্যাঁ আচ্ছা, ভাইয়া, যা এটা তো ফার্স্টে পড়ানো হয়েছে। যা যা পড়াচ্ছি সবাই কি সবকিছু লিখতেছো? জি ভাইয়া জি লিখছি। স্যার। জি ভাইয়া লিখতেছি। ওকে, গুড গুড গুড। তাহলে সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলা আমরা আশা করি এতটুকু পর্যন্ত সবার লেখা শেষ। সবাই আশা করি এই যে এই জিনিসগুলো পড়ালাম, জেনারেল ইকুয়েশন অফ কনিক, এরপরে এই যে এখান থেকে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের যে কনভার্সন গুলা, এগুলা আমি আশা করতেছি সবাই বুঝতে পারছি। ঠিক আছে? জি আচ্ছা, ভাইয়া এখন বুঝতে পারছি। এখন আমরা আজকে হচ্ছে পরাবৃত্তের কি দেখবো, পরাবৃত্তটা একটু দেখবো। কি দেখবো আমরা,
আমরা এখন হচ্ছে একটু পরাবৃত্তটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পরাবৃত্তটা নিয়ে আলোচনা করব। পরাবৃত্ত, সবাই একটু লিখো, হেডিং দাও, পরাবৃত্ত। পরাবৃত্ত, পরাবৃত্ত। আচ্ছা, পরাবৃত্ত আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলি পরাবৃত্তের ক্ষেত্রে, আচ্ছা কনিকের ডেফিনেশনটা হচ্ছে, আমি তোমাদেরকে এখানে একটু বলে রাখি, ওই যে কনিকের ক্ষেত্রে এসপি আর পিএম এর যে রেশিওটা, এটাকে কি বলে? ইকসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বলে। মানে এসপি বা পিএম এর রেশিওটা একটা ধ্রুব সংখ্যা যে কোনো কনিকের ক্ষেত্রে, ঠিক আছে? এটা ওই সময় জুমে লিখছিলাম যে ওই সময় লেখাটা বিশ্রী ছিল, এই কারণে আমি আবার এখানে লিখে দিচ্ছি, যে কোনো, সবাই একটু লিখে ফেলো, কনিকের ক্ষেত্রে এসপি ডিভাইডেড বাই পিএম, এই রেশিওটা কি? একটা ধ্রুব কি সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে কি বলে? ইকসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা পরাবৃত্তটা প্রুফ করব, ঠিক আছে? প্রুফ করব। আমাদের অসীম কুমার শাহ স্যারের বইতে অনেকভাবে প্রুফ আছে, আমরা একটু আমাদের মতো করে প্রুফ করার চেষ্টা করি, ঠিক আছে? তো সবাই একটু আমরা মনোযোগ দিই, আমি যা যা আঁকাবো এখন সবাইকে একটু কি করতে হবে? মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো দেখো আমি কি করলাম, দেখো আমি এখানে, সবাই মনোযোগ দিই, ঠিক আছে? এক্স অক্ষ নিলাম, আর এইদিকে হচ্ছে একটা কি আঁকলাম? একটা দ্বিকাক্ষ রেখা আঁকলাম। কি আঁকলাম? একটা দ্বিকাক্ষ রেখা আঁকলাম। সবাই আমার সাথে একটু আঁকাই, হ্যাঁ? আর একটা পরাবৃত্ত আঁকলাম, হ্যাঁ, একটা পরাবৃত্ত আঁকলাম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা পরাবৃত্ত। আচ্ছা, আর এই যে এই পয়েন্টটা দেখো তো, এই পয়েন্টটাতে কার্ভেচারটা সর্বাধিক না? সবাই একটু রেসপন্স করো, এই পয়েন্টে কার্ভেচারটা সর্বাধিক না? জি ভাইয়া। পরাবৃত্তের যে পয়েন্টে কার্ভেচারটা সর্বাধিক সেই পয়েন্টকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলা হয়? শীর্ষবিন্দু। তো এই বিন্দুটার নাম কি? শীর্ষ বিন্দু। তো মনে রাখবা, আমি এখানে লিখে দিচ্ছি, পরাবৃত্তের, এগুলা কাদের বেশি কাজে লাগবে জানো? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, এই সংজ্ঞাগুলা বেশি কাজে লাগবে। পরাবৃত্তের যে বিন্দুতে কার্ভেচার সর্বাধিক, পরাবৃত্তের যে বিন্দুতে কার্ভেচারটা সর্বাধিক সেই বিন্দুকে কি বলে? শীর্ষবিন্দু বলে। সবাই কি বুঝতে পারছি? পরাবৃত্তের যে বিন্দুতে কার্ভেচার সর্বাধিক তাকে কি বলে? শীর্ষবিন্দু। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, আর এরপরে আমার এই যে একটা জিনিস মাথায় রাখবা, আমাদের এই দূরত্বটা যা, এখান থেকে আমরা যখন উপকেন্দ্রটা সিলেক্ট করব, এই দূরত্বটাও তা হতে হবে, কারণ আমরা সবাই জানি পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল কত? পিএম। তো এটা মনে করো পরাবৃত্তের উপকেন্দ্র, এন্ড উপকেন্দ্রের কে আমরা ডিফাইন করলাম এস দিয়ে, ঠিক আছে? এস দিয়ে ডিফাইন করলাম, এন্ড এস বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম মনে করো আলফা আর বিটা। আচ্ছা, আমরা এখানে একটা বিন্দু পি বিন্দু ধরছিলাম, এই বিন্দুটা পি বিন্দু হতে পারলে এই বিন্দুটা কি পি বিন্দু হতে পারে? ইয়েস অর নো? ইয়েস। পারে কি? হতে পারে হতে পারে ভাই, হতে এই পারে। বিন্দুটা, এই ভাইয়া বিন্দুটা রেড কালার ইউজ করেন না ভাই, রেড কালার বোঝা যায় না। হ্যাঁ, রেড কালার বোঝা যাচ্ছে না, অন্য কালার ইউজ আচ্ছা করেন। কালারটা চেঞ্জ করব। আচ্ছা, চেঞ্জ জি করতে। ভাইয়া। আচ্ছা দেখো, এই বিন্দুটা যদি পি বিন্দু হতে পারে, এই বিন্দুটাও পি বিন্দু হতে পারে না? জি স্যার। এই বিন্দুটাও পি বিন্দু হতে হতে পারে পারে না? ভাইয়া। জি পারে। ভাইয়া হ্যাঁ পারে। ভাইয়া, এই বিন্দুটাও পি বিন্দু হতে পারে কিনা? কারণ তো পারে পরাবৃত্তির ভাইয়া। উপর, তাই না? পারে। তাহলে এখানে এই প্রত্যেকটা বিন্দুই, মানে কার্ভেচারের উপর যে কোনো বিন্দুই কি হতে পারে? পি বিন্দু হতে পারে। কার্ভেচারের উপর যে কোনো বিন্দুই কি হতে পারে? পি বিন্দু হতে পারে না? যে কোনো বিন্দুই পি বিন্দু হতে পারে। সবাই মনোযোগ দিও। তাহলে দেখো আমি প্রথমে এই যে এটা দিয়ে শুরু করি, এটা যদি এসপি হয় এটা পিএম হয় না?
আর পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি? পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল পিএম কিনা? জি ভাইয়া পরাবৃত্তের ক্ষেত্রে এসপি সমান কি? পিএম, এটা আমরা জানি তো সবাই নাকি? এসপি সমান পিএম। তাহলে আমাদেরকে এমন ভাবে আঁকতে হবে যেন এই দিকের এসপি আর এদিকে পিএম সমান হয়, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পয়েন্টে দেখো, এই যে এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে কি? পিএম। এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে কি? পিএম। তাহলে এসপি ইকুয়াল কি হতে হবে? অলওয়েজ পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল কি হইতে হবে? পিএম হইতে হবে, ঠিক আছে? পিএম। আবার দেখো এইদিকে এসপি, এই যে পিএম, এদিকে এসপি, এদিকে পিএম। ওকে, এদিকে এসপি, এদিকে পিএম। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আচ্ছা, তো সবার ক্লিয়ার কিনা এগুলা? জি ভাইয়া। এসপি আর পিএম এর রেশিওটা কি হবে? অলওয়েজ ইকুয়াল হবে। এসপি আর পিএম এর রেশিওটা অলওয়েজ কি হবে? ইকুয়াল হবে। অলওয়েজ ইকুয়াল হবে পরাবৃত্তের ক্ষেত্রে। এসপি আর পিএম এর রেশিওটা অলওয়েজ ইকুয়াল। আচ্ছা, এখন খেয়াল করো, খেয়াল করো, আমি একটু দেখি। আচ্ছা, আমাদের এই যে রেখাগুলার, এই রেখাগুলার যে সমীকরণ, সেই সমীকরণটা কি লিখেছিলাম আমি একটু আগে? এলএক্স প্লাস এমওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0, এটা লিখেছিলাম না? লিখেছিলাম কিনা বলো তো? জি ভাইয়া লিখছিলেন। লিখেছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, তো এখান থেকে আমরা তাহলে ইকুয়েশনটা কিভাবে পাবো? আমরা সবাই জানি এসপি ডিভাইডেড বাই পিএম পরাবৃত্তের ক্ষেত্রে ইজ ইকুয়াল ই, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখবো এসপি সমান ই ইন্টু পিএম। তাহলে বলো পরাবৃত্তের জন্য ই এর মানটা কত? একটু আগে পড়াইছিলাম। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কত? ভাইয়া 1 না? হ্যাঁ ভাইয়া। 1 না? একটু জি আগে ভাইয়া। পড়লাম পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কি জি বললাম? ভাইয়া, বললাম না? 1 1 বললাম। এখন মজার বিষয়টা দেখো, তাহলে আমরা এখান থেকে কি পাবো? এসপি সমান পিএম পাবো না? এবার জি আসো, ভাইয়া। পি এর মান কত? এস বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, রাইট? এই যে দেখো এস বিন্দু স্থানাঙ্ক কি? আলফা বিটা। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা যে কোনো একটা পি বিন্দু সিলেক্ট করলাম। ধরো আমি যে কোনো একটা, হয় তুমি এটাও সিলেক্ট করতে পারো, এটা, এটা, যে কোনোটা, র্যান্ডমলি যে কোনো একটা সিলেক্ট করো। তো আমি যে কোনো একটা বিন্দু, মনে করো এই পি বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই। তাহলে এসপি কি হবে? এসপি কি হবে বলো তো? এসপি হবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, না? তাই না? জি ভাইয়া। বুঝছি। আচ্ছা, এখন পিএম এর মানটা কি হবে? তাহলে আবার দেখো, এই যে এখানে থাকা প্রত্যেকটা এম বিন্দু যে রেখাটা গঠন করছে, এই যে এই রেখাটা, এই রেখাটার সমীকরণ কি বলতো? এই রেখাটা, এই যে এই রেখাটার সমীকরণ কি? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ইকুয়াল 0। আবার যে কোনো একটা পি বিন্দু তুমি কনসিডার করলে সেই পি বিন্দুটা হচ্ছে কি? সেই পি বিন্দুটা হচ্ছে লম্ব একটা রেখা। সো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ইকুয়াল 0 এই রেখাটার সাথে লম্ব একটা রেখার সমীকরণ তাহলে কি হবে? এই যে সমীকরণটা হবে এরকম, না? যে এই যে অ্যাবসলিউট ভ্যালু দিবা, আর এখানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এমন না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এটা যখন আসছে, ঠিক আছে, এই জিনিসটা যখন চলে আসলো, তো এখন একটা মজার বিষয় হচ্ছে এই ইকুয়েশনটাকে বলা হয় পরাবৃত্তের আদর্শ সমীকরণ। সবার মাথায় তো হাত, যে ভাই এরকম ইকুয়েশন তো শিখি নাই, পরাবৃত্তের আদর্শ সমীকরণ। কেউ কি পড়ছো এটা আগে? না। পরাবৃত্তের আদর্শ সমীকরণ ভাই ক্লাসের মধ্যে তো পড়াইছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, তাই না? এটা পড়াইছে না? ভাইয়া এইটা পড়াইছে। জি ভাইয়া, এটা হয়। হচ্ছে তোমার আগে বেসিকের রুটটা বুঝতে হবে। রুট না বুঝে শুধু ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল -4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ay, ওয়াই স্কোয়ার ইকুয়াল -4ay, যাই করো না কেন, বেসিক যদি ক্লিয়ার না থাকে একাডেমিকে হয়তো পার পাই যাবা, বাট এডমিশনে ধরে যাবা। ঠিক আছে, তো এখন কথা হইলো আমাদের এই পরাবৃত্তের আদর্শ সমীকরণ আর ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x টা কি? এটুক পর্যন্ত সবার লেখা শেষ? এইটুক পর্যন্ত কি হ্যাঁ সবার ভাইয়া লেখা দেখি। শেষ? হ্যাঁ জি ভাইয়া ভাইয়া, দেখি। লেখা শেষ। এখন ভাইয়া কথা আপনি হচ্ছে, যে ওখানে শীর্ষবিন্দু লিখছেন না, তার নিচে যে পরাবৃত্তের যে বিন্দুতে তারপর কি লিখছেন এটা বোঝা যাচ্ছে না।
শীর্ষবিন্দু মানে হচ্ছে পরাবৃত্তের যে বিন্দুতে কার্ভেচার সর্বাধিক, মানে বক্রতা সর্বাধিক, এই যে এটাই হচ্ছে সেই শীর্ষবিন্দু। হ্যাঁ, কার্ভেচার বানানটা মানে বোঝা যাচ্ছে না, কিছু বলবেন? কার্ভেচার বানান লিখতে পারিস না? এই যে CURVATURE, কার্ভেচার বা বক্রতা। ঠিক আছে, এটুক পর্যন্ত আশা করি সবার লেখা শেষ। তো এখন তো সবার মাথায় হাত যে আমরা এতদিন পড়ে আসছি ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 4x পড়ে আসছি। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত পড়ে আসছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল পড়ে আসছি 4ax, এটা পড়ে আসলাম না এতদিন? তো এতদিন ধরে আমরা এটা পড়ে আসলাম, এখন তো বলা হচ্ছে যে এখানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এতদিন এটা পড়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x পড়ে আসার পর দেখতে পাচ্ছি এইটা, যে √x মাইনাস এ আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল অনেক বিশাল একটা ইকুয়েশন। সো বেসিক্যালি আমি এখানে লাল বক্সে যেটা দিলাম এটা হচ্ছে একটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ। আর এইটা সবাই শুনলে এখন হাসবে, এটা হচ্ছে পরাবৃত্তের সহজ সমীকরণ। পরাবৃত্তের কি? সহজ সমীকরণ। এখন তো এখানে মানে বেজায় গন্ডগোল যে সহজ সমীকরণটা শিখছি, এখন আদর্শ সমীকরণটা তো জানতাম না আগে। এখন কথা হচ্ছে এই আদর্শ সমীকরণ থেকে সহজ সমীকরণে কিভাবে কনভার্ট করা যায় সেটা আসছে তোমার একবার ইঞ্জিনিয়ারিং এডমিশন আসছে, যে একটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে সহজ সমীকরণে কি করো, কনভার্ট করো। তাহলে কারো কি কোনো আইডিয়া আছে কিভাবে আদর্শ সমীকরণ থেকে সহজ সমীকরণে কনভার্ট করা যায়? না স্যার। কেউ কি পারবা? আমি এই আদর্শ সমীকরণ থেকে না সহজ ভাইয়া। সমীকরণে কনভার্ট করার কনসেপ্টটা পড়াইয়েই আজকের ক্লাস শেষ করব, ঠিক আছে? সো একটা টপিক লিখো যে আদর্শ পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে সহজ সমীকরণে কনভার্সনের উপায়, মানে কনভার্সনের নিয়ম। সমীকরণ থেকে সহজ সমীকরণে রূপান্তর কৌশল। সবাই লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এডমিশন। তো দেখো, আবারও কি করব, আবারও আমি একটা কনফিগারেশন আঁকবো, মনোযোগ দাও। ঠিক আছে, আঁকলাম। এরপর আমি কি করলাম, আমি একটা পরাবৃত্ত আবারও আঁকালাম। ওকে, তো এই যে এটা মনে করো এম জেড এম প্রাইম, এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা। ওকে, একটু আগে শিখছি আমরা, এটা হচ্ছে কি দ্বিকাক্ষ রেখা, এটা হচ্ছে একটা পরাবৃত্তের দ্বিকাক্ষ রেখা। আচ্ছা, আর এই বিন্দুটা শীর্ষবিন্দু, মানে যে বিন্দুতে কার্ভেচার সর্বাধিক ওই বিন্দুটা হচ্ছে কি শীর্ষবিন্দু, এটাও আমরা জানি। আচ্ছা, আর এরপর আর কি থাকে সেখানে, আর থাকে হচ্ছে এখানে, আর কি থাকে, আর থাকে হচ্ছে এখানে এস। এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে এস, এই যে এই বিন্দুটা হলো এস, এস হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, তো আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ, আর শীর্ষবিন্দু দিয়ে মনে করো আমি একটা লাইন টানলাম, শীর্ষবিন্দু দিয়ে ধরো আমি হচ্ছে এই যে ওয়াই অক্ষটা টানলাম। ওয়াই অক্ষটা কিভাবে টানলাম, শীর্ষবিন্দু দিয়ে টানলাম। তাহলে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে শীর্ষবিন্দুটা আমার 0 0 না? সবাই একটু রেসপন্স করো, শীর্ষবিন্দুটা 0 0 কিনা? শীর্ষবিন্দুটা জি 0 ভাইয়া। 0। আচ্ছা, এখন কথা হচ্ছে শীর্ষবিন্দু 0 0, তাহলে এই ও থেকে আমি ধরে নিলাম এ দূরত্ব পরে এই বিন্দুটা হচ্ছে এস, তাহলে এস বিন্দু স্থানাঙ্ক কত, a,0 না? ঠিক আছে, এস বিন্দু স্থানাঙ্ক কত, a,0 কিনা? জি জি ভাইয়া। স্যার। জি আচ্ছা, এখন তুমি আমাকে বলো ও এস সমান যদি, আচ্ছা ও এস সমান যদি এ হয়, ও জেড সমান কত? সবাই একটু রেসপন্স করো, ও জেড সমান কত? কি হবে? এ হবে না? কেন এ এ হবে? হবে। কারণ এই দূরত্ব, পরাবৃত্তের ব্যয় সমান হবে। এই দূরত্বটা পরাবৃত্তের সমান। একটি সমান হয়। রাইট রাইট, ভেরি গুড। তো এটা এ হলে এটাও এ হবে, বুঝছি। তাহলে এটাও কি হবে, এ হবে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে একটু মনোযোগ দাও। আমাদের
এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার? তো এখন আমি কি করলাম, আমি পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, ধরো মনে করো এই যে এই এখানে যে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই, ঠিক আছে? পি, আমি একটু অন্য সাইডে লিখি, পরাবৃত্তের উপরস্থ, এটা কি হইলো, এইটা কেমন মজাক হইলো, দাঁড়াও। আচ্ছা, আমি এখন কি করলাম, আমি পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু কনসিডার করে নিলাম, সেই বিন্দুটার নাম কি, ধরো পি এক্স ওয়াই, এখানে লিখতেছি, হ্যাঁ, পি এক্স ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে এস থেকে আমি পি বিন্দুর একটা দূরত্ব টানলাম, ওকে? আবার পি বিন্দু থেকে দেখো পিএম দূরত্বটা টানলাম, আমাদের এসপি আর পিএম কি ইকুয়াল। আচ্ছা, তো আমরা এস বিন্দু স্থানাঙ্ক জানছি এ কমা 0, এস বিন্দু স্থানাঙ্ক কি a,0, আর পি বিন্দু স্থানাঙ্ক কি x,y, ভালো করে বুঝছো কিন্তু। আচ্ছা আচ্ছা, এখন দেখো তো আমাদের এই যে এম জেড এম প্রাইম, হ্যাঁ, এম জেড এম প্রাইম এই রেখাটা, এম জেড এম প্রাইম এই রেখাটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল না? ইয়েস অর নো? জি ভাইয়া, ওয়াই জি অক্ষের ভাইয়া, সমান্তরাল, স্যার ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ আমরা সবাই কি জানি? এক্স ইকুয়াল এ, জানি না? জি ভাইয়া, আর এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ? ওয়াই ইকুয়াল বি, এগুলো তো আমরা জানি, সরল রেখায় তো পড়ছি জি সবাই, ভাইয়া, তাই না? সরল রেখায় তো আমরা টুকটাক পড়ছি, তাই তো? একটু রেসপন্স করি সবাই। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলছি। পড়ছি। এখন বলো, আমাদের এখানের মধ্যে দেখতে পাচ্ছি ওয়াই অক্ষের এই যে এটা আমাদের এটা দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল না? তো এখন কথা হচ্ছে দ্বিকাক্ষ রেখার সমীকরণ, এই যে দেখো দ্বিকাক্ষ রেখার সমীকরণটা যদি আমরা একটু দেখি, দেখো দ্বিকাক্ষ রেখার সমীকরণ, তো বলো দ্বিকাক্ষ রেখাটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে, এক্স অক্ষের পজিটিভ আছে, মানে এইদিকে পজিটিভ দিকে আছে নাকি নেগেটিভ দিকে আছে? নেগেটিভ নেগেটিভ। দিকে। নেগেটিভ। তাহলে এদিকে যদি প্লাস নেগেটিভ এ হয় এদিকে মাইনাস এ হবে না? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, দ্বিকাক্ষ রেখার সমীকরণটা আমরা এক্স ইকুয়াল মাইনাস এ লিখবো না? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া, তাহলে এখানে হিন্টস দিয়ে কি লিখবো, দ্বিকাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, জাস্ট বোঝার জন্য, দ্বিকাক্ষ কিসের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল। আর আমরা সবাই জানি ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ এক্স ইকুয়াল এ, যেহেতু দ্বিকাক্ষটা ওয়াই অক্ষের এক্স অক্ষের পিছনে আছে মানে নেগেটিভ দিকে আছে, সে কারণে এক্স ইকুয়াল মাইনাস এ, তার মানে সুতরাং এক্স প্লাস এ ইজ ইকুয়াল 0 কিনা? এক্স প্লাস এ ইজ ইকুয়াল 0 না? 0। জি ভাইয়া, তাহলে আমার এই রেখাটার ইকুয়েশন কি আসলো আলটিমেটলি? এক্স প্লাস এ ইজ ইকুয়াল 0 আসলো না? বুঝছি এটা জি সবাই? ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া, এবার এবার এখন একটু দেখো, এবার সবাই একটু মনোযোগ দাও। তো খেয়াল করো আমাদের, তাহলে আমরা সবাই জানি পরাবৃত্তের ক্ষেত্রে, যে এবার দেখো পরাবৃত্তের ক্ষেত্রে এসপি সমান কি ই পিএম, তাই তো? তো পরাবৃত্তের ক্ষেত্রে আবার ই এর মান কত? 1, তার মানে কি এসপি সমান কত? পিএম না? পিএম কিনা? এসপি সমান পিএম না? পিএম। এবার এসপি কত দেখো তো, এসপি আমরা কত লিখতে পারি? দেখো পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, এ বিন্দু স্থানাঙ্ক a,0, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার না? ইয়েস অর নো? সবাই রেসপন্স করবো প্লিজ। জি ভাইয়া, জি ইজ ইকুয়াল, এবার আসো পিএম, পিএম রেখাটা, এবার দেখো এই রেখাটার সমীকরণ আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এই রেখাটার সমীকরণ কত? এই যে এক্স প্লাস এ, আগে ছিল কি? আগে ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এখন কি আছে? এখন আছে এক্স প্লাস এ ইকুয়াল কত? 0। তাহলে পরম মান দিয়ে এখানে কি বসবে? এক্স প্লাস এ বসবে কিনা? এখানে কি জি বসছিল? ভাইয়া, এই যে জি এই ভাইয়া, রেখাটার সমীকরণ আগে ছিল, এই যে এখানে দেখো, এখানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি যখন ছিল, এখানে কি বসছিল? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি, মনে আছে? জি ভাইয়া, জি ভাইয়া, মনে আছে। একইভাবে এখন এখানে যখন এক্স প্লাস এ ইজ ইকুয়াল 0, তখন আমাদের এখানে কি বসবে? এক্স প্লাস এ এক্স বসবে না? প্লাস এ ইকুয়াল রুট এক্স প্লাস ওভার এ। ওখানে ছিল এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, মানে এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, এখানে এক্স এর সহগ কি? 1। তাহলে 1 স্কোয়ার, ওয়াই এর সহগ কত? 1, ওয়াই 0 না? সব 0। আছে 0, তার মানে না কত? ভাইয়া, 0। 0 স্কোয়ার। এইটা সবাই বুঝতে পারছে কিনা বলো?
জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া তাহলে বুঝতে পারছি। এটা আমাদের কি ইকুয়েশন আসছে? সহজ সমাধান নাকি সাধারণ সমাধান? মানে পরাবৃত্তের সাধারণ। আদর্শতা আসছে না? আদর্শতা জি ভাইয়া। আদর্শটা আসছে। আচ্ছা, এরপরে আসো তো, এরপরে দেখো তো জিনিসটা। তাহলে এবার আমরা উভয় পাশে কি করে দিই? আচ্ছা, আরেক লাইন একটু, x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে জাস্ট x প্লাস এ থাকে না, উভয় পাশে এবার স্কোয়ার করি, x সরি x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল x প্লাস এ হোল স্কোয়ার না? এরপর আসো, ওয়াই স্কোয়ার ইকুয়াল কি x প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার কিনা? ঠিক না বেটি? সবাইকে রেসপন্স করি। ঠিক। আচ্ছা, এরপর আসো ওয়াই স্কোয়ার ইকুয়াল, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 4ab না? যাদের এটাও জি মানতে ভাইয়া। কষ্ট না, আমি আলাদা আলাদা ভেঙে লিখতেছি, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার। এবার আসো ভাঙি, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2ax প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল, এবার আসো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, তাহলে কি থাকে 4x। কোনটা আসলো? সহজ সমাধান আসলো। তাহলে এটা কেমন পরাবৃত্তের জন্য? এই যে এমন পরাবৃত্তের জন্য। সবাই কি বুঝতে পারছি বাচ্চারা? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। এবার তোমরা আমাকে বলো, তোমরা তো কনেক্ট করছো আগেও, তো এতগুলা বেসিক আগে জানতা কিনা? অনেস্টলি বলবা সবাই। না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। তো প্রত্যেকটা ক্লাসে মোটামুটি এরকম আমার টার্গেট থাকবে। ম্যাথ আসলে সবাই গাইড বই দেখেও তো ম্যাথ করতে পারে, তাই না? তোমরা সবাই গাইড বই দেখেও তো ম্যাথ করতে পারবে, রাইট? জি ভাইয়া। কিন্তু এই বেসিকগুলো যদি তুমি না বুঝো, তখন কিন্তু তুমি কি করতে পারবে না, সামনের দিকে আগাইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের তো এটা ভাইয়া এগুলাকে এরকম ভাবে পড়াবে ক্লিয়ারিং না। চলে গেছে? সমীকরণ থেকে ভাইয়া শুরু করে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ক্রিন শেয়ারিং কি অফ হয়ে গেছে? জি ভাইয়া। জি স্যার। দিচ্ছে, আবার দিচ্ছে। না? আচ্ছা, তো সবাই কি বুঝতে পারছো আজকের ক্লাস? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এখন আমি জাস্ট আরেক ছোট্ট জিনিস দেখাই। তাহলে পরাবৃত্তটা এমন হওয়ার জন্য আমরা নেক্সট ক্লাসে পরাবৃত্তের ওভারঅল প্রপার্টি নিয়ে আলোচনা করব। এখন দেখো, যদি পরাবৃত্তটা এমন হইতো, মানে নেগেটিভ এক্স অক্ষের দিকে থাকতো, তখন আমাদের ইকুয়েশনটা কি হতো? ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস মাইনাস 4ax হইতো না? ঠিক আছে? এরপর দেখো, আমাদের যদি ইকুয়েশনটা এমন হইতো, এক্ষেত্রে কি হইতো? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ay হইতো না? আমাদের ইকুয়েশনটা যদি এবার এমন হইতো, তখন কি হইতো? ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হইতো? মাইনাস 4ay হইতো না? মাইনাস 4ay। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা পরাবৃত্তি, আজকে কনিকের উৎপত্তি শিখলাম। আজকের ক্লাসে আমরা কনিক কিভাবে আসলে ফর্ম করে সেটা শিখলাম, কনিকের উৎপত্তি শিখলাম, কনিকের জেনারেল ইকুয়েশন শিখলাম, এরপরে হচ্ছে আমরা কার্ভেচার শিখলাম, কেন্দ্রিকতা শিখলাম, ঠিক আছে? কার্ভেচার কেন্দ্রিকতা শিখলাম, দ্বিকাক্ষরেখা কি সেগুলো শিখলাম। এরপরে হচ্ছে আমরা কনিকের জেনারেল ইকুয়েশন শিখলাম। জেনারেল ইকুয়েশন থেকে আমাদের কিভাবে জিরো আসলে, জেনারেল ইকুয়েশন জিরো আসলে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, আর জেনারেল ইকুয়েশন নন জিরো আসলে বক্ররেখা হয়। বক্ররেখার মধ্যে কনিক আছে, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। আবার বৃত্তের ক্ষেত্রে প্রপার্টি কি, পরাবৃত্তের ক্ষেত্রে প্রপার্টি কি, উপবৃত্তের ক্ষেত্রে প্রপার্টি কি, অধিবৃত্তের ক্ষেত্রে প্রপার্টি কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা পরাবৃত্ত শিখে পরাবৃত্তের ফার্স্টে আমরা পরাবৃত্তের সাধারণ সমীকরণটা, আদর্শ সমীকরণটা দেখলাম, এবং আদর্শ সমীকরণটা দেখার পরে আমরা আদর্শ সমীকরণ থেকে সহজ সমীকরণে কিভাবে রূপান্তর করতে হয় সেই রূপান্তরের কৌশলটা জেনে আমরা পরাবৃত্তের একদম সাধারণ সমীকরণে চলে গেছি, ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax। তো এখান থেকে 4 ধরনের পরাবৃত্ত ফর্ম করা পসিবল: ওয়াই স্কয়ার ইকুয়াল -4ax, ওয়াই স্কয়ার ইকুয়াল 4ay, ওয়াই স্কয়ার ইকুয়াল -4ay। সো এই হচ্ছে আজকের ক্লাস। এখন আমি শেয়ারিংটা অফ করে তোমাদের সাথে
মিনিট কথা বলে ক্লোজ করব, ঠিক আছে? আমি হলো শেয়ারিংটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এবার সবার সাথে একটু বলি, ঠিক আছে? দেখি কে কে আছে। আমি দেখতে পাচ্ছি সানন্দিতা আছে, এরপরে হচ্ছে জায়েদ আছে, ইসরাত রহমান একা আছে, অভয় কর্মকার আছে, জান্নাতি আছে, টেকনো আছে, শামিম তো আছে, আফিফা আছে, মিরাজ আছে, তিশা আছে, নুহা আছে, রুমা আছে, আসাদ, তানিশা, আহমদ শাওম, নিলয়, দীপজন, ইমতিয়াজ আবির, নির্ঝর, এরপর হচ্ছে অলিভিয়া আছে, এরপর হচ্ছে আহ ফজলে রাব্বি, ইফতি আছে, নিলয় আছে, কারো নাম মিস গেলে এক্সট্রিমলি সরি, অনেকগুলাই নাম তো। সো এরপরে হচ্ছে আহ রুবায়াত আছে, ঐশী আছে, নুহা আছে, নির্ঝর আছে, মিরাজ আছে, মাশরাফি আছে, জাইমা আছে, ইমতিয়াজ আবির আছে, আসাদ, আওয়ান আছে। তো তোমরা সবাই একটু বলো যে আজকের প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাসে তোমরা যা যা পড়াইছি কারো কোনো কনফিউশন আছে কিনা বা কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। ভাইয়া আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের একটা আমারও রিকোয়েস্ট কোনো করবো, প্রবলেম নাই। প্রত্যেক সবাই জাস্ট একটু কমেন্টে জানাই দাও, তাইলে হবে ক্লাস কেমন লাগছে আজকের। মানে তোমরা অনেকদিন তো আমার কাছে ফিজিক্স পড়ছো, আফটার এ লং টাইম তোমরা আমার কাছে আসলে ম্যাথ পড়লা, সো তোমরা একটু জানাই দাও যে ক্লাস কেমন লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আমি সবকিছু বুঝতে পারছি। ওকে, অল রাইট, থ্যাংক ইউ সো মাচ। তোমরা হচ্ছে একটা কাজ করবা, আজকের ক্লাসে যা যা নোট করছো, তো সেই নোটটা তোমরা যেটা করবা সেটা হইলো সুন্দর করে আমার যে গ্রুপটা আছে এসডব্লিউপি তে সাবমিট করবা, এন্ড অবশ্যই অবশ্যই তোমরা ক্লাস রিভিউ দিবা, ঠিক আছে? আচ্ছা, এক্স ইকুয়াল মাইনাসে, আচ্ছা সেটা যদি আমি বলি সেটা হচ্ছে এক্স ইকুয়াল মাইনাসে, মানে ধরো আমাদের খাতার দিকে একটু তাকাও, আমি তোমাকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আমার যে দ্বিঘাক্ষরেখাটার সমীকরণ বের করতে হবে সেটা হইলো আমার কোন দিকে, নেগেটিভ এক্স অক্ষের দিকে। সো আর দ্বিঘাক্ষরেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। সো যেহেতু আমার ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, আমার দ্বিঘাক্ষরেখাটা কিসের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, কিন্তু নেগেটিভ এক্স অক্ষের দিকে। তো আমরা সবাই জানি যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে এক্স ইকুয়াল এ। সো আমাদের যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে, সেই কারণে এক্স ইকুয়াল মাইনাসে। আই থিঙ্ক বুঝতে পারছি। ওকে, তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। ভাই আরেকটা কথা ছিল আমার। হ্যাঁ বলো। ভাইয়া এখন নোট না দিয়ে সকালে দিলে হয় না? আমার এখন হচ্ছে পিকচার তুললে হচ্ছে এটা বোঝা যায় না ভালো করে। এখন কি করলে? মানে এখন যদি হচ্ছে আমি আমার খাতার পিকচার তুলে ওগুলা হচ্ছে মানে একটু কম বোঝা যাবে আর কি, আমার ফোনের ক্যামেরা তেমন ভালো না। আচ্ছা, সমস্যা নেই, বাট যারা যারা পারবা তারা আজকে আর কি রিভিউটা দিয়ে দিও, বুঝছো? জি ভাই, আমি সকালে উঠে দিয়ে স্যার দিব। কোথায় দেব? এসডব্লিউপি আমার যে গ্রুপটা, আমার গ্রুপের তোমরা সবাই আছো এই না? হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দেন গ্রুপের। হ্যাঁ, আবির একটু হোয়াটসঅ্যাপে, আবির বলতেছি, প্রবলেম নেই। আমি একটু হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিস। আচ্ছা ভাই, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকের ক্লাস করতে কারো কি কোনো প্রবলেম ফেস করছো, বা কারো কোনো নেটওয়ার্ক জনিত ইস্যু ছিল, বা না কোনো ভাইয়া, রকম কোনো না ইস্যু সব ছিল না। ঠিকঠাক গেছে? সাউন্ড ঠিকঠাক মতো শোনা গেছে? জি জি ভাইয়া। স্যার, ক্লিয়ার। আর রেকর্ডেড ক্লাস আমরা কয়েকটা ক্লাস হয়ে গেলেই আমরা হচ্ছে ড্রাইভে একটা ফোল্ডার করে গ্রুপের মধ্যে পিন করে রাখবো রেকর্ডেড ক্লাসগুলো তোমরা ড্রাইভে পেয়ে যাবা, ঠিক আছে? সবাইকে রিকোয়েস্ট থাকবে যা যা পড়াবো অনেক ইনডেপথ জিনিসপাতি পড়াইবো। সো যেটা করতে হবে তোমাদের একটু সুন্দর করে নোট করতে হবে, নোট করে নোটগুলো একটু সাবমিট করে, ওকে? তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে। Yeah.